আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা কি ৮ থেকে শুরু করব, হ্যাঁ? তাহলে ৮ নাম্বার কি বলছে? আমরা একটু দেখি। A football team has a ratio of win to loss of 3:1. After winning 6 games in a row, the team's ratio of win to loss became 5:1. How many games had the team won before it played the last 6 games? তাহলে ঘটনাটা কি? একটা ফুটবল টিম আপনার উইন এবং লস এর রেশিও দেওয়া আছে। উইনের রেশিও যদি আমি W ধরি এবং লসের যদি L নেই, তাহলে তাদের রেশিওটা কি? 3:1, ঠিক আছে? এরপরে তারা একটানা নাকি ৬ টা গেম তারা উইন করছে। একটানা ৬ টা গেম তারা কি করছে? উইন করছে। একটানা ৬ টা গেম উইন করার পরে তাদের রেশিওটা কি? ডেফিনিটলি চেঞ্জ হবে। তাহলে সেই চেঞ্জটা কত বলছে প্রশ্নের ভাষায়? সেটা হইছে 5:1, ঠিক আছে? তো এখানে আমি একটু লক্ষ্য করি। দেখেন, আগে আপনার উইন ছিল কটা? ৩ টা। আর লস ছিল কটা? ১ টা। ঠিক আছে? পরে কি হইছে? পরে উইন হইছে ৫ টা এবং লস কি? ১ টাই আছে। আসলে কি এখানে তো ৬ টা গেম একটানা তারা কি জিতছে। ওই টিমটা কি একটানা ৬ টা গেম জিতছে। তাহলে তো তাদের লস সংখ্যা তো আর বাড়ার কথা না। লস সংখ্যা এইজন্য এটা এখানে কি? এখানেও 1 আছে, উপরেও 1 আছে, নিচেও 1 আছে। তার মানে এই রেশিওটা কি অলরেডি অ্যাডজাস্ট করা আছে। যদি অ্যাডজাস্ট করা না থাকতো তাহলে আমরা কি অ্যাডজাস্ট করে নিতাম। ঠিক আছে? যেহেতু ২ টা কি 1 সেম আছে, তাহলে আমরা এখন কি প্রশ্নের ভাষায় বলতে পারি যেখানে ৫ আর ৩ এর ডিফারেন্স কত? ৫ আর ৩ এর ডিফারেন্স দ্যাট ইস কত? ২। ২ ইকুইভ্যালেন্ট টু কটা গেম জিতছে এখানে? ৬ টা গেম জিতছে। তার মানে কি ২ হইতেছে আমার এখানে কি 6। ঠিক আছে? তাহলে আমার বলছে যে আগে কটা গেম তারা জিতছিল। মানে এই ৩ এর মান কত? যদি ২ এর মান কত হয়? ৬ হয়, তাহলে ৩ এর মান কত হবে? এখানে কয় গুণ? ২ এর কয় গুণ? ৩ গুণ। তাহলে ৩ এর কয় গুণ হবে? ৯ গুণ। ৩ এর ৩ গুণ হবে, সেটাই কত হবে? ৯। তাহলে তারা কি আগে ৯ টা গেম তারা জিতছিল, হ্যাঁ? তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, ৮ নাম্বারটা কি আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, ওকে, ঠিক আছে। ৮ নাম্বারটা যদি আমরা বুঝি, তাহলে ৯ নাম্বারটা কি বলছে আমরা দেখি। The daily earning of two persons are in the ratio 4:5 and their daily expense 7:9. If each saves টাকা 50 per day, what is their income? ঠিক আছে? তাহলে ২ জন লোকের আ দৈনিক ইনকাম দেওয়া আছে। ২ জন লোকের কি দৈনিক ইনকাম দেওয়া আছে, সেটা কত? দৈনিক ইনকাম দেওয়া আছে 4:5। এটা আমার কি ইনকামের রেশিও। আর এক্সপেন্ডিচার রেশিও কত? এক্সপেন্ডের রেশিও কি হয়? এখানে দেওয়া আছে 7:9। আর তারা কি ডেইলি কত টাকা করে সেভ করে? তারা ডেইলি ৳৫০ করে কি সেভ করতেছে। ঠিক আছে? এটা হলো সেভ। আচ্ছা, ইনকাম যদি করেন আপনি, তাহলে ইনকাম যদি করেন সেক্ষেত্রে কি ২ টা ঘটনা ঘটবে, তাই না? আপনার টাকা কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। আর বাদ বাকিটুকু কি হয়ে যাবে? সেভিং হবে। ঠিক আছে? তার মানে আমরা যদি এখানে ইনকাম আর সেভিং যোগ করি তাহলে কি পাবো? সরি, এক্সপেন্ডিচার আর সেভিং যদি আমি কি যোগ করি তাহলে কি পাবো? ইনকাম পাবো। অন্যভাবে কি ইনকামকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? এক্সপেন্ডিচার এবং সেভিং পাবো। ঠিক আছে? এটা যদি আমরা মেথড 1 এ আ এটা যদি ইকুয়েশন এ আমরা করার চেষ্টা করি, তাহলে তাদের
ইনকাম রেশিওটা কি এখানে জাস্ট আমি কি 4x ধরে নিলাম, তাদের ইনকাম রেশিও হচ্ছে 4x আর হইতেছে 5x। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি হবে? আচ্ছা ধরেন এখানে একজন পার্সন আমি এ নিলাম, তাহলে এ এর ইনকাম কত? ইনকাম হচ্ছে 4x। হ্যাঁ, এটা যদি আমি কি ধরি ইনকাম, আর এর তাহলে কি এক্সপেন্ডিচার কত? 9, সেটা কি রেশিওতে 9y আমি ধরে নিলাম। আর সেভ কত? সেভ সেটা কি 50 আমার কি করে দিছে, বলে দিছে সেভিংটা। তাহলে এখানে আমি যদি 4x থেকে ইনকাম থেকে যদি আমি কি এক্সপেন্ডিচারটা কি আমি মাইনাস করি, তাহলে আমি কি পাবো? সেভিং পাবো। সেই সেভিংটা কত? 50। এটা বলে দিছে। এটা এ এর জন্য একটা ইকুয়েশন হলো। এখন বি এর জন্য কি হবে? ভাইয়া এর এক্সপেন্ডিচার আমরা 9 হয় কিভাবে ধরলাম? আচ্ছা, ইয়া 7 হয়, 7 হয়। সরি, হ্যাঁ? এটা হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ? সেটা কত হবে? 7 হয়, হ্যাঁ? 7 এখন ঠিক আছে ভাইয়া, না? আচ্ছা তাহলে আমার এ এর ইকুয়েশনটা হইলো এখানে। তাহলে বির জন্য যদি আমরা কি ইকুয়েশন করি, তাহলে তার ইনকাম হচ্ছে 5x এবং এক্সপেন্ডিচার হচ্ছে 9y এবং সেভিং কে সমান 50। ঠিক আছে? এখন এই দুটা ইকুয়েশন আমরা কত ভাবে সলভ করতে পারি? এটা কি অপনয়ন করে সলভ করতে পারি, প্রতিস্থাপন করে করতে পারি, বজ্রগুণন করে করতে পারি, ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে পারি। ঠিক আছে? অনেক মেথড আছে। তবে আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো লিনিয়ার মেথড, লিনিয়ার ইকুয়েশন মেথড। লিনিয়ার ইকুয়েশন মেথডে কি হবে? এটা দুইটা সমীকরণ একসাথে চলবে। দুইটা সমীকরণ একসাথে চলবে। আমি জাস্ট কি এই 5x টাকে কি করে দিব? এই 5x টাকে আমি জাস্ট এখানে আমি কি 5x টাকে গায়েব করে দেব। গায়েব করে দেব। আগের সমীকরণটা এটা ধরেন হচ্ছে রো 1। প্রথম সমীকরণটা রো 1 আর দ্বিতীয় সমীকরণটা কি রো 2। ঠিক আছে? আমি রো 1 টাকে কি রাখবো? ঠিক রাখবো। আমি শুধু দ্বিতীয় নাম্বার রো থেকে এই 5x টাকে কি করে দেব? গায়েব করে দেব। তাহলে 4x মাইনাস 7y ইজ ইকুয়াল টু আমার হলো 50। এটা নো চেঞ্জ। আমি শুধু 2 নাম্বার রোটাকে চেঞ্জ করব। 2 নাম্বার রোটাকে যদি আমি 5x টাকে ভ্যানিশ করতে চাই, তাহলে এখানে 4 আর 5 এর ব্যবধান কত? 1। এটা তো আর সরাসরি যোগ বা বিয়োগ করলে এটা যাইতেছে না। এইজন্য এটা কি উপরে নিচে দুটাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার জন্য আমার কি করতে হবে? উপরে 5 দ্বারা যদি গুণ করি 4x কে 5 দ্বারা গুণ করলে আমার কত হইতেছে? 20x। আর নিচেরটাকে কত? নিচেরটা 5x আছে আমার। 5x কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে 20x হইতেছে। এখন এই দুইটা রো 1 এবং রো 2 যদি আমি মাইনাস করি, রো 1 রো 2 যদি মাইনাস করি তাহলে এই দুটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ভ্যানিশ হয়ে যাইতেছে। তার মানে কি আমি 5x টাই আমি ভ্যানিশ ধরে নিলাম। কি কি কাজ করছে এখানে? হ্যাঁ, রো 2 এর কাজ করছে। রো 1 কে কত দ্বারা গুণ করছে? 5 দ্বারা রো 1 কে গুণ করছে। আর হইতেছে 4 দ্বারা রো 2 কে গুণ করছে। ঠিক আছে? 2 নাম্বার রোর আমরা কাজ করব শুধু। তাহলে আমার কি এক্সট্রা ভ্যানিশ হয়ে যাইতেছে। 1 নাম্বার রোকে 5 দ্বারা গুণ করে 2 নাম্বার রোকে 4 দ্বারা গুণ করে যদি আমি মাইনাস করি, তাহলে আমার কি এই 5x এটা চলে যাইতেছে। ঠিক আছে? এখন দেখি 1 নাম্বার রোকে কি যদি 5 দ্বারা গুণ করতাম তাহলে উপরে কত হইছে আমার? ৫ ৭ 35। উপরে কত? 35 ওয়াই। আর নিচে কত? নিচে তো আমি 4 দ্বারা গুণ করতেছি। সেটা কত? আচ্ছা এটা মাইনাস চিহ্ন সহ আমি দিলাম। ঠিক আছে? নিচে কত? ৪ নং ৩৬। সেটাও কত? মাইনাস। কিন্তু এই দুটা কি করতেছি আমি? এই দুইটা মাইনাস করতেছি। এইজন্য এই চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন তাহলে আমার কত থাকতেছে? ৩৫ টা ৩৬ টা থেকে যদি ৩৫ টা বাদ দেই তাহলে কি শুধু আমার ওয়াই থাকতেছে। ওয়াই থাকতেছে এখানে। হ্যাঁ? আর উপরটাকে কি আমি ৫ দ্বারা গুণ করতেছি। ৫ দ্বারা গুণ করলে এখানে কত হইতেছে? আমার ২৫০। ৫ দ্বারা গুণ করলে ৫০ কে কত হইতেছে? ২৫০। আর নিচে ৪ দ্বারা গুণ করলে কত হইতেছে? ২০০। তাহলে ২৫০ আর ২০০ র মধ্যে পার্থক্য কত? 50। ঠিক আছে? তার মানে আমি কি ওয়াই এর মান আমি কি পেয়ে গেছি। ওয়াই এর মান এখানে আমি পেয়ে গেছি। এখন জাস্ট এই ওয়াই এর মানটা কি এই উপরের সমীকরণটাকে শুধু বসায় দিব। তাহলে আমার কি এক্স এর মান পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এক্স এর মান যদি আমি পাইতে চাই তাহলে 4x মাইনাস 7 মাল্টিপ্লাই বাই 50 ইজ ইকুয়াল টু 50
তাহলে 4x ইজ ইকুয়াল টু এটা কত হইতেছে আমার 350 হইতেছে 350 যদি এই পাশে আমি যোগ করি তাহলে কত হইতেছে 400 হয়ে যেতেছে। হ্যাঁ, তাহলে এই 4x টা কার ইনকাম ছিল? এই 4x টাই তো আমার এ এর ইনকাম ছিল। 4x যদি 400 হয় তার মানে একটার ইনকাম হচ্ছে 400 আর হইতেছে কি আরেকজনের ইনকাম কত ছিল 5x ছিল। এটা কত 5x ধরে নিয়েছিলাম, তাহলে এখান থেকে আমি কি 5x টা বের করি। 5x টা বের করতে কত হবে? 4 যদি হয় 400, 5 কত হবে 500। আচ্ছা, আমরা যে এটা লিনিয়ার মেথডে এটা সলভ করলাম, এটা কি আমরা বুঝতে পারছি? এইটুকু কি আমরা বুঝতে পারছি? এটা অনেক দ্রুত হয়। প্রথম একটু মানে সমস্যা হইতে পারে, কিন্তু এই মেথডটা খুব দ্রুত হয়। মানে চলকগুলার মান বের করা যায়। কেউ কথা বলেন, এটা কি বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কোশ্চেনটা যদি একটু শেয়ার করতেন, কারণ মানে কোশ্চেন লেকচার শিটটা নাই এই মুহূর্তে। হ্যাঁ, আমি তো মানে আগেই বলে দিছিলাম মানে ক্লাসে জয়েন করার আগে শীটটা কাছে রাখবেন। হ্যাঁ, তো এখানে আসলে যদি আমি কোশ্চেন শেয়ার করি তাহলে অনেক লেট হয়ে যাবে। মানে ওরকম আমার প্রিপারেশন নাই, প্রস্তুতি নাই। ঠিক আছে? এরপরে আমি ডিটেইলস মানে প্রশ্নটা আরো এখানে বলার চেষ্টা করব। তো আজকে কষ্ট করে ক্লাস করেন, অথবা যেহেতু এটা কি রেকর্ডেড থাকবে তখন আপনি এখন লাইভ ক্লাস করেন। পরে শীট কালেক্ট করে ওখানে রেকর্ড ক্লাস করে নিন। ইনশাআল্লাহ ভালো বুঝবেন আরো। আসলে একবার অনেক কিছু ক্লিয়ার হয় না। এটা ২ বার দেখলে আরো বেশি সবচেয়ে বেটার হয়। ঠিক আছে? ভাই এইজন্য আপনার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, জি ভাইয়া বলেন। কোন লেকচার বা আমি তো ওই যে ওয়েবসাইটে কোনো লেকচার খুঁজে পাচ্ছি না, কিন্তু কোন লেকচারে ক্লাস হচ্ছে সেটা বললে ভালো হতো। আচ্ছা, আর এটা লেকচার, হ্যাঁ, লেকচার 4 এর ক্লাস হইতেছে। হ্যাঁ, এটা হইতেছে আপনার রেশিও, মিক্সার আর পার্টনারশিপ আর কি। এই আর এজ প্রবলেম। এটা 4টা নিয়ে আর কি লেকচার শিটটা করা হয়েছে। হ্যাঁ, লেকচার শিট কি ওয়েবসাইটে দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। ওখান থেকে কালেক্ট করবেন। কিন্তু আমাদের হার্ড কপি লেকচার 3 পর্যন্ত আসছে, এরপরে দেয় না। আচ্ছা, এটা অফিসে যোগাযোগ করবেন। হ্যাঁ, না, তো সব একসাথে দেওয়া আছে তো। 7টা হ্যাঁ, লেকচার পর্যন্ত দেওয়া আছে, একটু চেক করে দেখেন। আপনার মনে হয় অন্য ব্যাচ নাকি না, আমার ভাই? রিটেন অনলি রিটেন ম্যাথ, রিটেন ক্লাস করি আমি শুধু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা অফিসে কারোর সাথে বলবেন, ইনশাল্লাহ দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে তাহলে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। তাহলে এইটা যদি আমরা কি মেথড 2 তে দেখি, মেথড 2 তে এটা আমরা কি ইকুয়েশনই করব, কিন্তু আরো সহজ ভাবে করব। আমাদের ইনকাম রেশিও কত ছিল? ইনকাম রেশিও এখানে আমি জাস্ট লিখতেছি। একটা ছিল 4x, আরেকটা কি ছিল 5x। দুইজনের ইনকামে একটা রেশিও হচ্ছে 4x, আরেকজনের 5x। এক্সপেন্ডিচার রেশিও হইতেছে, আমি এটা ধরে নিচ্ছি, এক্সপেন্ডিচার রেশিও হচ্ছে আমার এখানে 7:9 এটা দেওয়া আছে। ঠিক আছে? আমি এখানে y নিলাম না। আর হচ্ছে সেভিং কত দেওয়া আছে? এ আর বি এর সেভিং দেওয়া আছে 50-50। ঠিক আছে? মেথড 2 তে আপনি এইভাবে চিন্তা করেন যে এর ইনকাম হইছে কত? ইনকাম হচ্ছে 4x। ঠিক আছে? এর ইনকাম থেকে যদি আমি সেভ বাদ দেই, সেভ কত? 50 টাকা। তাহলে এখানে কি থাকতেছে বলেন তো? ইনকাম থেকে যদি সেভিং বাদ দেই এখানে কি থাকতেছে? এতটুকু তো আমার কি আছে? বলেন। এক্সপেন্ডিচার। হ্যাঁ, এক্সপেন্ডিচার। থ্যাংক ইউ। আর অনুরূপভাবে যদি আমি বি এর ইনকাম থেকে যদি সেভ বাদ দেই তাহলে সেটাও কি হবে? এক্সপেন্ডিচার। আচ্ছা, এখানে এটা কি রেশিও হইছে না? এ আর বি এর কি রেশিও হইছে? এক্সপেন্ডিচার রেশিও হইছে এখানে? 4x minus 5 50 ডিভাইডেড বাই কি 5x minus 50, এটা কি এক্সপেন্ডিচার রেশিও হইছে না? জি ভাই। হ্যাঁ, ফ্র্যাকশনে। তাহলে এটা প্রশ্নের ভাষায় কত দেওয়া আছে? 7/9। 7/9। এখন জাস্ট এখানে আমরা কি ক্রস গুণ করে দিব। ক্রস গুণ করলে আমরা দেখবো এখানে কি এই পাশে গুণ করলে আগে আমার কি, যেহেতু x দরকার, এই পাশে গুণ করলে আমার 36 হইতেছে, আর এই পাশে গুণ করলে কি 35 হইতেছে। এইজন্য এই পাশেরটা আমি আগে করব। ঠিক আছে? তাহলে কি 36x 450 35x 350। তাহলে এখানে আছে আমার কি 36x আর এখানে আছে 35x। দুইটা যদি আমি মাইনাস করি তাহলে এখানে আমার শুধু অনলি x থাকবে। তাহলে x ইজ ইকুয়াল টু কত? এই 450 যদি আমি এই পাশে যদি কি
নিয়ে যায় তাহলে এটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে কি অলরেডি মাইনাসের 350 আছে, তাহলে সেটা কি হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে আমার রিকোয়ারমেন্ট কি ছিল যে এ আর বি এর ইনকাম কত, তার মানে আমার কি 4x কত এবং 5x কত এটা হওয়ার। তাহলে এখানে আমার কত x যদি হয় 100, তাহলে a এর ইনকাম কত হবে 4x = 400, b এর ইনকাম কত হবে 5x = 500। ঠিক আছে, তাহলে এটাও অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মেথড 3 তে যদি চিন্তা করেন, তাহলে এটা যদি রেশিওতে অ্যাডজাস্ট করতে চান তাহলে কিভাবে করবেন? মেথড 3 টা আমি রেশিওতে দেখাচ্ছি। ইনকাম রেশিও তাদের দেওয়া আছে। ইনকাম রেশিও এ আর বি দেওয়া আছে হইতেছে আপনার 4:5। এক্সপেন্ডিচার রেশিও দেওয়া আছে 7:9। আর এখানে আপনি চিন্তা করেন যে এখান থেকে একটু দেখেন যে সেভিং কি আছে, রেশিও আছে কত 50:50। এটা আপনি কি যদি সিম্পলিফাই করেন তাহলে এটা কি 1:1 বলতে পারি, আমি লিখতে পারি সেভিংটা কি আমি কি 1:1 লিখতে পারি? জি ভাইয়া। হ্যাঁ, যদি এটা লিখতে পারি তাহলে আমি এখন দেখবেন এই ইনকামটা কার কার সমানে গঠিত হয়, এক্সপেন্ডিচার আর কি সেভিং এর সমানে গঠিত হয় না? তাহলে এখানে দেখেন এক্সপেন্ডিচার আর সেভিং যদি যোগ করেন 7 আর 1 কত হইতেছে 8, উপর আছে কত 4, উপরে 4 আছে, তার মানে কি অর্ধেক আছে। এটার যদি আমি কি 2 দ্বারা যদি গুণ করি তাহলে এটাই তো কি 8 হয়ে যাইতেছে নাকি? নিচে দেখেন 9 আর 1 10, এক্সপেন্ডিচার আর সেভিং হইতেছে 10, উপর আছে ইনকাম কত 5, মানে অর্ধেক। তার মানে এটাকে যদি আমি কি এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে দুইটা কি ইকুয়াল হইতেছে। ঠিক আছে, তাহলে 2 দ্বারা গুণ করলে আমার এখানে হইতেছে 8 আর এখানে হইতেছে 10। এখন দেখেন 7 আর 1 কত 8, দুইটা যোগ করে কি ইনকামের সমান 8 এর সমান। এখানে কি 9 আর 1 10, আমার কি আছে ইনকামও কত আছে 10ই আছে। ঠিক আছে, এখন প্রশ্নের ভাষায় কি বলছে, প্রশ্নের ভাষায় বলছে এই যে 1 রেশিওটা এটা আমার তো সেভিংস ছিল, এই 1টা কত, এই 1টাই নাকি কত 50 সেভিংস, সেটাকে তো প্রশ্নের ভাষায় 50 বলে দিছে। তারপরে এখন আমার কি রিকোয়ারমেন্ট হচ্ছে 8 এন্ড 10, তার 1 যদি আপনার কত হয় 50 হয় তাহলে 8 কত হবে অবশ্যই 400, 10 কত হবে 500 হবে। সবচেয়ে রেশিওটাই আমার মনে হয় বেটার, রেশিওতে যদি করতে পারেন তাহলে জিনিসটা খুবই দ্রুত হয়। ঠিক আছে, আচ্ছা রেশিওটা কি আমরা কি বুঝতে পারছি? আমি কি সামনে আগাবো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ওকে। ভাইয়া আচ্ছা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাই ওই যে প্রথম মেথডটা যেভাবে করছেন, হ্যাঁ হ্যাঁ এই যে এটা হ্যাঁ হ্যাঁ, আমি মানে আপনার এরকম একটা ম্যাথ হচ্ছে আপনার এই যে এডি রিটেনে আসছিল, হ্যাঁ যে ওইখানে আমি মানে এভাবে করছিলাম, এই 50 যে সমীকরণটা আছে ওই হ্যাঁ হ্যাঁ ওখানে এই নিচের সমীকরণটার মান বসায় ওখান থেকে সমীকরণ বের করছিলাম, ওটা কি হবে? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? এটা তো আপনি যুক্তিসঙ্গত কিছুই করছেন। ঠিক আছে, আর এটা মেথড, এটা লিনিয়ার মেথড, এটা খুব পপুলার, যারা মানে ম্যাথমেটিক্স এ পড়ছে বা করছে আমরা এইভাবেই কোশ্চেন আসলে সলভ করে শিখছি। হ্যাঁ মানে আচ্ছা এটা আচ্ছা, খুব দ্রুত হয়। ঠিক আছে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। ওভাবে তো হবে তো ভাই, তাই তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই 100%, কোনো সন্দেহ নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখানে আমি আরেকটু কিছু আলোচনা করতে চাইতেছি। ঠিক আছে, এটা বোনাস একটা মেথড, এটা আসলে প্রিলির জন্য সবচেয়ে সুইটেবল, এটা রিটেনে অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, দেখেন আমার ইনকাম রেশিওটা কত দেওয়া ছিল, এটা শুধু প্রিলির জন্য ইনকাম করতে আপনি ইউজ করতে পারেন, অথবা শুদ্ধি পরীক্ষার জন্য। এখন যে মেথডটা দেখাবো এটা রিটেনের জন্য অ্যাপ্লিকেবল না। ইনকাম রেশিও দেওয়া ছিল আমার কত 4:5, এক্সপেন্ডিচার রেশিও কত দেওয়া আছে 7:9। হ্যাঁ, আর সেভ কত দেওয়া আছে 50:50। এটা আপনাকে ক্রস প্রোডাক্ট বলা হয়, এটা এই মেথডটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট মেথড। ঠিক আছে, আপনার এখানে রিকোয়ারমেন্টটা কি, ইনকাম চাইছে না? প্রশ্নে কি ইনকাম চাইছে? প্রশ্নে যদি ইনকাম চায় তাহলে ইনকামের রেশিওটা প্রথমে লিখবেন, ইনকামের রেশিওটা প্রথমে লিখবেন। তারপরে কি রেশিও আছে এক্সপেন্ডিচার, দুইটা রেশিও আছে, দুইটা রেশিও আমরা কি নিচে উপরে নিচে লিখবো। ঠিক আছে, তারপরে এইভাবে সমান দাগ দিয়ে দিব।
এরপরে এখানে কি অ্যাকুরেট একটা মান দেওয়া আছে না, অ্যাকুরেট এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে 50। এই মেথডটা শুধু অনলি তখনই করা যাবে যখন কি এক্সাক্ট ভ্যালু দেওয়া থাকবে। এখানে এক্সাক্ট ভ্যালু সেভিং কত দেওয়া আছে, 50 দেওয়া আছে। তখন এটা আমরা ইউজ করতে পারবো ক্রস প্রোডাক্ট মেথড। হ্যাঁ, তখন এখানে আমি 50 50 লিখবো, ঠিক আছে। আর যেটা চাবে সেটা কি উপরে রাখবো। এটা আমি যেটা ইনকাম চাইছে যেন ইনকামটা কি উপরে রাখছি। এখন জাস্ট এখানে কি এটা আর এটা কি ক্রস গুণ করে আমি ডিফারেন্সটা নিব। এখানে 4 নং কত হইতেছে 36, ঠিক আছে। আর 5 7 35 হইতেছে, ঠিক আছে 35। এটা ডিফারেন্স কত, ডিফারেন্সটা 1 আমি এখানে লিখে রাখলাম। এখানে কখনো মাইনাস নেবেন না। এখানে যদি এরকম হইতো আপনার 35 মাইনাস 36, এখানে কি যদি আপনি কি সাবট্রাক্ট করেন এটা কি -1 হয়। আপনি সবসময় অন্তরটা নেবেন, মাইনাস চিহ্নটা নেবেন না, ঠিক আছে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু এখানে কত, এখন এই নিচে আর ক্রস প্রোডাক্ট করেন, ঠিক আছে, তার ডিফারেন্স নেন। 7 কে যদি আপনি 50 দ্বারা গুণ করেন সেটা কত হইতেছে, সেটা হইতেছে আমার 350 350 হইতেছে। আর 9 কে যদি আপনি 50 কে গুণ করেন তাহলে সেটা হইতেছে কত 450। এখানে দেখেন মাইনাস চলে আসছে, সাবট্রাক্টে কত আছে -100। কিন্তু আপনি কি অন্তর নেবেন, অন্তর কত, এখানে অন্তর হইতেছে আমার 100, ঠিক আছে। চিহ্নটা নেবেন না জাস্ট। আর আপনি যখন এটা দ্রুত করবেন, সরি, আপনি যখন দ্রুত করবেন এই লাইনটা আপনি বাদ দিয়ে দিবেন, এই লাইনটা বাদ দিবেন। এই লাইনটা শুধু আমি এখানে কি বোঝার জন্য করছি। জাস্ট এখানে লিখবেন 4 নং 36 5 7 35, তার মানে কি 36 আর 35 এর অন্তর্গত 1। আর এখানে কত 7 কে যদি 50 কে গুণ করেন 350, আর এখানে কত 450, 9 কে 50 দ্বারা গুণ করলে তাহলে এই 450 আর 350 এর অন্তর্গত 100। তার মানে কি 1 ইকুইভ্যালেন্ট টু কত 100। আমার রিকোয়ারমেন্ট কত ছিল 4 আর হচ্ছে 5, তার মানে কত 4 মানে হইতেছে 400 আর 5 মানে হইতেছে 500, ঠিক আছে। এটা প্রিলির জন্য বা শুদ্ধি পরীক্ষার জন্য এটা আপনার কি 30 সেকেন্ডে এটা করতে পারবেন, ঠিক আছে। এটা 30 সেকেন্ডে করতে পারেন খুব দ্রুত। আচ্ছা, ক্রস প্রোডাক্ট এটা কি বুঝতে পারছি ইয়ার জন্য বলেন। এটা কিন্তু অনেক পপুলার একটা মেথড, মানে ফেসবুকে বা খুব এটা পপুলার। আচ্ছা, ক্রস প্রোডাক্ট মেথড কি বুঝতে পারছি, কেউ রেসপন্স করেন। আচ্ছা, ওকে। ভাইয়া ডান পাশে 350 মাইনাস 450 এই মানে এই মানটা কোথা থেকে আসলো? এখানে আপনি দেখেন 7 কে কত দ্বারা গুণ করছেন, 7 কে 50 দ্বারা গুণ করছেন। 7 আর 50 আর 9। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 10 নাম্বারটা দেখি। 10 নাম্বারটা কি বলছে, the annual incomes and expenditures of a man and his wife are in the ratio 5:3 and 3:1 respectively. If they decide to save equally and find a balance of taka 4,000 at the end of the year, what was their income? ঠিক আছে। এখানে আপনাকে প্রশ্ন কি বলছে যে একজন ম্যান আর কি ওয়াইফের কথা বলছে। আপনার ম্যান না ধরে এটা এখানে কি হাজবেন্ডের কথা বলি, এবং হাজবেন্ড এবং ওয়াইফের আপনার কি দেওয়া আছে, ইনকাম রেশিও দেওয়া আছে, অ্যানুয়াল ইনকাম বার্ষিক ইনকাম দেওয়া আছে। সেটা কত 5:3 এটা দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে আমরা পিকচারটা বোঝার চেষ্টা করি, যেহেতু বললেন যে শীত নাই কারো কাছে, একজনের কাছে নাকি নাই, এই জন্য পিকচারটাকে বোঝার চেষ্টা করি। এখন তারা কি চিন্তা করলো, তারা 4,000 টাকা জমাবে, তারা সেভিং করবে কত 4,000 টাকা। কিন্তু 4,000 টাকা তারা কিভাবে সেভিং করবে, যেহেতু দুইজনে আপনার কি ইনকাম করতেছে ইকুয়ালি তারা কি করবে সেভিং করবে। তাহলে ইকুয়ালি যদি তারা সেভিং করে তাহলে 4,000 কে আমি 2 দ্বারা ভাগ দেব। তার মানে কি কত, একজনের কত 2,000 টাকা সেভ করতেছে, একজনের কত 2,000 টাকা সেভ করতেছে। হ্যাঁ, এখন চাইছে যে তাদের ইনকাম কত, সরি, এখানে ইনকাম রেশিওটা দেওয়া আছে, আর হইতেছে আপনার হাজবেন্ড ওয়াইফের এক্সপেন্ডিচার রেশিওটা দেওয়া আছে, সেটা কত 3:1। আর তাহলে কি সেভিং রেশিওটা কত পাইলাম, এখানে আমি যদি ইনকাম বলি, এটা যদি এক্সপেন্ডিচার রেশিও বলি, আর সেভিং রেশিও কত, সেভিং রেশিও তারা কি ইকুয়ালি
সেভিং করে, তাহলে ইকুয়ালি যদি হাজবেন্ড যদি 1 করে, ওয়াইফও কত 1ই করবে। বা এটা কি প্রশ্নের ভাষায় আমি বলতে পারি সেটা কি 2000। প্রশ্নের ভাষা সেটা কি 2000। আচ্ছা, এটা যদি রেশিওতে আমরা করতে চাই, অ্যাডজাস্ট করতে চাই, দেখেন এই ইনকাম আর সেভিং দুইটার যোগফল কি, সরি এক্সপেন্ডিচার আর সেভিং এর যোগফল কি ইনকামের সমান হওয়া উচিত। এখানে দেখেন 3 আর 1 4, আর এখানে উপর আছে কত 5। তার মানে কি ইনকাম কি আছে, এক বেশি আছে, কিন্তু আমার তো সমান করার কথা, সমান করার কথা। ঠিক আছে, আবার এখানে দেখেন 3 আর 3 আর হইতেছে 1 আর 1 কত 2 হইতেছে, 1 আর 1 2 হইতেছে, তার মানে কি ইনকাম এক বেশি আছে। তার মানে এখানে আমি খুঁজবো যে কোন একটা উপাদানকে কোনো কিছু দ্বারা গুণ করে দুটাকে অ্যাডজাস্ট করা যায় কিনা। তখন আমি নিচে চিন্তা করি যে এই 1 আছে, 1 কে যদি আমি কি 2 দ্বারা গুণ করে 2 বানাই, তাহলে কি রেশিওটা কি দুই জায়গায় সমান হয়। তাহলে এখানে যদি আমি এই নিচের রেশিওটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে 2:2। এখন দেখেন এই 3 আর 2 কত হইতেছে 5, সেটা কি ইনকামের সমান। এক্সপেন্ডিচার আর সেভিং কত 3 আর 2 কত 5 হইতেছে, সেটা কত আপনার ইনকামের সমান 5 হইতেছে। ঠিক আছে, আবার দেখেন ওয়াইফের ক্ষেত্রে আমরা দেখি এই 1 আর 2 যোগ করলে কত 3, এবং ইনকামও কত আছে 3, দুইটা তো কি সমানই হওয়ার কথা, এখানে আমার কি সমান হয়েছে। সমান হয়েছে, সমান যদি হয় তাহলে এখন আমি বলতে পারি না যে আমি কিন্তু আগে বের করে ফেলছি তারা কত টাকা সেভ করে। 2000 টাকা একজনে সেভ করে। এখন রেশিওতে আমি দেখতেছি 2 হইতেছে কত 2 হইতেছে, এখানে সেভিং কত 2 করতেছে, আর সেই সেভিং কত প্রশ্নের ভাষায় 2000। ঠিক আছে, আমার ইনকাম চাইছে, ইনকাম চাইছে, তাহলে কি হাজবেন্ডের ইনকাম কত 5 মানে কত হবে আমার 5 মানে তাহলে কত হবে 5000 হবে। 1000 গুণ 2 এর 1000 গুণ 5 এর 5000 গুণ। এবং ওয়াইফের ইনকাম কত, ওয়াইফের ইনকাম যেহেতু এখানে 3 আছে অ্যানুয়াল ইনকাম, তাহলে সেখানে অবশ্যই কত হবে 3000 হবে, 3000 হবে। হ্যাঁ, এইভাবে আপনি রেশিও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। স্যার এর আগে যে আমি কি 4টা মেথড দেখাইলাম, সেই 4টা মেথডে এটা সবগুলাতে হবে। ঠিক আছে, এটা আপনি কি দুইটা ইকুয়েশন আকারে করতে পারেন। ঠিক আছে, রেশিওতে করতে পারেন, বা ক্রস প্রোডাক্টে আপনি কি শুদ্ধ পরীক্ষা করতে পারেন। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই 10 নাম্বার ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা অন্তত 4টা মেথডে আমারে করে দেখাবেন। হ্যাঁ, 4টা মেথডে করে এটা গ্রুপে পোস্ট করবেন সবাই। হ্যাঁ, আচ্ছা, এটা কি রেশিওতে আমরা কি বুঝতে পারছি 10 নাম্বারটা? হ্যালো, জি ভাই। আচ্ছা 10 নাম্বারটা যদি বুঝি, তাহলে 11 নাম্বারটা আমরা দেখি। There are two numbers. First number is 12 more than the second number. The average of the two numbers is 19. If 2 is added to both numbers, find the ratio of the numbers. আচ্ছা, দুইটা নাম্বার কথা বলছে, দুইটা নাম্বারের কথা বলছে যে একটা নাম্বার নাকি আরেকটা নাম্বারের চেয়ে কত 12 বেশি। একটা নাম্বার যদি আমার x হয়, তাহলে আরেকটা নাম্বার কি 12 যদি বেশি হয়, তাহলে কি x এর সাথে 12 যোগ করে দেব। ঠিক আছে, 12 যোগ করে দিব। এর তাদের এভারেজ এর কথা কত বলছে, এই দুইটা নাম্বারের এভারেজ এর কথা বলছে প্রশ্নের ভাষায়, সেটা কত 19। এখন ফাইনাল রিকোয়ারমেন্ট কত, ফাইনাল রিকোয়ারমেন্টের কথা বলছে যে প্রথম নাম্বারের সাথে এটা যদি আমার কি n1 নাম্বার নেই, আর এটা যদি n2 নাম্বার নেই, যে দুইটা নাম্বার বের হবে, সেই দুইটা নাম্বারের সাথে 2 যোগ করে, হ্যাঁ 2 যোগ করে তাদের রেশিও বের করতে বলছে। যে নাম্বার দুটো বের হবে, সেই দুইটা নাম্বারের সাথে 2 যোগ করার পর তাদের যে রেশিও হবে সেটা বের করতে বলছে। তাহলে যদি আমি মনে করি যে প্রথম নাম্বারটা x, তাহলে আরেকটা নাম্বার কি যেহেতু 12 বেশি, এই জন্য কি x প্লাস 12। দেখেন এখানে কি 12 আমার কি আছে বেশি আছে, এটা কি আমি রেশিওতে করতে পারবো, বা রেশিওতে কি চিন্তা করতে পারবো? কেউ বলেন, এটা কি রেশিওতে হবে বা চিন্তা করা যাবে? ফাইনাল রিকোয়ারমেন্ট রেশিও তাদের, কিন্তু এখানে আমি কি রেশিওতে আগাতে পারবো কিনা বলেন? আচ্ছা, এটা আমরা কি রেশিওতে আগাতে পারবো না, কারণ আমাদের কি রেশিও সম্পর্কটা কি রেশিও সম্পর্কটা থাকে কি দুইটা অপারেশন, সেটা কি
গুণন আর হলো ভাগের সম্পর্ক। আর এখানে কি আছে 12 বেশি আছে, 12 বেশি আছে, এটা কি যোগ বা বিয়োগের সম্পর্ক। যোগ বা বিয়োগের সম্পর্ক যদি থাকে সেটা আমরা রেশিওতে করতে পারবো না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে এটা সিম্পলিফাই করার জন্য আমরা বলতে পারি দুইটা, একটা নাম্বার যদি x এবং আরেকটা নাম্বার কি x + 12 নেই, তাহলে তাদের as per কোশ্চেন কি হয়, একটা নাম্বার যদি x নেয় আরেকটা নাম্বার কত x + 12, এই দুইটা নাম্বারকে যদি আমি কি 2 দ্বারা ভাগ দেই তাহলে কি হয়ে যাবে এভারেজ। আর সেই এভারেজটা কত 19 বলে দিচ্ছে, সেই এভারেজটা 19 বলে দিচ্ছে। তাহলে এটা যদি ক্রস গুণ করি তাহলে 2x = কত হইতেছে, 2x = 38 হইতেছে। আর এই 12 টা কি করতেছে, 12 টা যদি ওই পাশে অপোজিটে নেই তাহলে মাইনাস হয়ে যেতেছে 12। হ্যাঁ, 12 মাইনাস হয়ে যেতেছে। এখন 12 যদি 38 সাথে মাইনাস করি তাহলে সেটা হইতেছে 26। তার মানে আমার কত 2x = 26, তার মানে x হচ্ছে 13। এবং ফাইনাল রিকোয়ারমেন্ট কি ছিল, ফাইনাল রিকোয়ারমেন্ট ছিল, আচ্ছা একটা নাম্বার হচ্ছে 13, আরেকটা নাম্বার আমরা বের করি, সেটা কত 25। ঠিক আছে, ফাইনাল রেশিও ছিল, রেশিওটা চাইছে যে 13 সাথে 2, একটা নাম্বারের সাথে 2 এবং আরেকটা নাম্বারের সাথে কত 2 যোগ করার পরে তাদের রেশিওটা কত হবে। তাহলে তাদের রেশিওটা এখানে কত হইতেছে 15:27। আচ্ছা আমার অ্যানসার কি এখানে শেষ না এটা সিম্পলিফাই করব বলেন তো। আমার প্রশ্নের ভাষায় কি রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করছি, এটা রেশিওতে আমি দেখাইছি। হ্যাঁ, একটা নাম্বার যদি 15 হয় আরেকটা নাম্বার কত হবে 27। জি ভাই, আর তো কিছু করার দরকার নাই। হ্যাঁ, এখানে অ্যানসার হবে, এখানে অ্যানসার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি চান যে এটা সিম্পলিফাই করব, হ্যাঁ, এটা 3 দ্বারা কি আপনি সিম্পলিফাই করতে পারেন, সেটা সেক্ষেত্রে কত হবে 5:9 হবে। হ্যাঁ, 5:9 আপনি এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ রেশিও আমার খেয়াল খুশি মতো আমি রাখতে পারি, সেটা সমস্যা নাই। তবে আমার মনে হয় এই লাস্টে সিম্পলিফাই ফর্মে রাখা সবচেয়ে বেটার। জি। হুম। ঠিক আছে, আচ্ছা এটা যদি 11 বুঝি এটা সিম্পল। ঠিক আছে, এটা জিজ্ঞেস করবো না যে বুঝতে পারছেন কিনা, অবশ্যই বুঝতে পারবেন, আপনাদের বোঝার সক্ষমতা বেশ ভালো। ঠিক আছে, 12 নাম্বারটা একটু দেখি। 12 নাম্বার কি বলছে, এ ব্যাগ contains 50 pies, 25 pies and 10 pies coin in the ratio 5:9:4 amounting to টাকা 206. Find the number of coins of each type. হ্যাঁ, এই ম্যাথটা কি রিটেনে আসে এবং কি প্রিলিতেও খুব আসে এই ম্যাথটা। হ্যাঁ, ম্যাথটা মাঝে মাঝে আসে 12 নম্বর ম্যাথটা। তাকে কি বলছে যে একটা ব্যাগে কি আছে আপনার 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে আর 10 পয়সার কয়েন আছে। এটা টোটাল কত টাকা আছে, টোটাল কত টাকা হয়েছে 206 টাকা হয়েছে, টোটাল 206 টাকা হয়েছে। এবং আমাদের কি রেশিও দেওয়া আছে, রেশিও দেওয়া আছে এই 50 পয়সা, এই 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা, এর রেশিও দেওয়া আছে কত, রেশিওটা দেওয়া আছে হইতেছে আমার এখানে 5:9:4, এটার রেশিও দেওয়া আছে। আচ্ছা আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, আপনার কাছে 2 টাকার নোট যদি থাকে 5টা তাহলে কত টাকা হবে বলেন। আপনার কাছে 2 টাকার নোট যদি 5টা থাকে তাহলে কত টাকা আছে 10 আপনার টাকা, টোটাল। 10 টাকা। হ্যাঁ, 10 টাকা আছে। আর সেখানে আমি কি করলাম, এই 2 টাকা এটা কি প্রত্যেক টাকার নোটের মান নাকি, হুম। প্রত্যেক নোটের মান, এটা আমি কি বলবো রেট, এই এটাকে বলবো আমি কি রেট। Right. প্রত্যেকটা নোটের রেট কত 2 টাকা। আর এটা কি এই 5টা যে ছিল এটা কি কোয়ান্টিটি না। One. হ্যাঁ, কোয়ান্টিটি। আর এখানে কি হয়েছে আমার টোটাল টাকা হয়েছে, তো লাস্টে কি হয়েছে ইকুয়াল পরে, Total. হ্যাঁ টোটাল টাকা হয়েছে। তার মানে আপনি এখানে কি বুঝলেন, আপনি রেটকে যদি কোয়ান্টিটি দ্বারা গুণ করেন তাহলে কি পাবেন, টোটাল অ্যামাউন্ট পাবেন, এই তো বিষয়টা। জি ভাই। হুম। হ্যাঁ, এই বিষয়টা যদি বুঝি তাহলে এখানে আপনার কি দেওয়া আছে, এই 50 পয়সার এটা কি দেওয়া আছে, এটা তো দেওয়া আছে কোয়ান্টিটির রেশিও, হুম। কোয়ান্টিটির রেশিও। এখন যদি আপনার আর কিউ ধরলাম আমি, আর কিউ ইকুয়াল টু টি। হ্যাঁ, যদি এখন আপনি টাকাতে যাইতে চান তাহলে কি করবেন। আচ্ছা এটা এই আর কে যদি আমি কি, যেহেতু কোয়ান্টিটি দেওয়া আছে এই রেট দ্বারা গুণ করলে আমি কি পাবো টোটাল টাকা পাবো নাকি। এখানে আপনার হচ্ছে কোয়ান্টিটি রেশিওটা দেওয়া আছে, তাহলে কোয়ান্টিটিকে আমি যদি রেট দ্বারা গুণ করি তাহলে কি টোটাল টাকা পাবো নাকি। জি ভাই। হ্যাঁ, তা যদি হয় তাহলে
আমি আরেকটা রেশিও নিতেছি, সেটা হচ্ছে রেট। এই 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার আমি এখন রেট নিতেছি। প্রত্যেকটা পয়সার মান কত? একটা মুদ্রার মান কত? 50 পয়সা। হুম, হ্যাঁ, 50 পয়সার একটা মুদ্রার মান 50 পয়সা। 25 পয়সার একটা মুদ্রার মান কত? 25 পয়সা। আর 10 পয়সার একটা মুদ্রার মান কত? 10 পয়সা। এটা আমি কি কার রেশিও নিলাম? এটা রেট। এটা রেট নিলাম। এখন এটা আহ যদি আমি এই রেটটা কি আছে? রেটটা কি আছে? পয়সাতে আছে নাকি? কিন্তু আমার প্রশ্নের ভাষায় যে 206, প্রশ্নের ভাষায় 206, এটা তো টাকাতে দেওয়া আছে নাকি? টাকাতে দেওয়া আছে। আচ্ছা, আমার এখানে বলেন, যদি আমি এই পয়সাকে যদি টাকাতে নিতে চাই, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? প্রত্যেকটা নাম্বার কি 100 দ্বারা ভাগ করতে হবে না? বলেন তো। পয়সাকে টাকায় হ্যাঁ, 100 টাকায় যদি কনভার্ট করতে চাই, তাহলে কি? হ্যাঁ ভাই 100 দিয়ে ভাগ করো। হ্যাঁ, প্রত্যেকটা নাম্বারকে কি 100 দ্বারা ভাগ করতে হবে কিন্তু, প্রত্যেকটা নাম্বারে। এখানে যদি আমি একটু ছোট করে লিখি, কারণ এটা আমার দরকার নাই। 100 100 100। দেখেন, এই রেশিওতে আমার কি আবার কি এই 100 যদি আমি কি করি, গুণ করে আবার কি এই রেশিওতে আমি এটা কি নিচে নিচে কেটে ফেলতে পারি না? নিচে নিচে তো আমি অ্যাডজাস্ট করার জন্য, সিম্পলিফাই করার জন্য আমি কি কেটে ফেলতে পারি নাকি? জি ভাই। তার মানে আমি এটা বলতে চাইতেছি যে এই যে পয়সার রেটটা যে পাইছি, এই রেটটা কি পয়সারও রেট, টাকারও রেট। কারণ কি 100 দ্বারা আমি কি ভাগ করে আবার কি 100 সব জায়গায় কি কেটে ফেলছি। আমি কি এখন এটা বলতে পারি যে এখানে যে রেটটা পাইছি, পয়সার রেট আর টাকার রেটটা কি সেম? সেম থাকতেছে। রেশিওটা কি সেম? সেম না? ওটা কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে না, কারণ আমি কি গুণ করে আবার ভাগ করে আবার কি সেটা আবার নিচে নিচে সবগুলোকে কেটে ফেলতে পারতেছি। এই জন্য দুইটা রেশিও সেম। এখন এখানে যেহেতু দেখি অ্যাডজাস্ট করে, এটা সিম্পলিফাই করে আরো 50 25, এটা কি 5 দ্বারা যাইতেছে নাকি? 5 দ্বারা যদি যায়, তাহলে এখানে আমার কত হইতেছে? 10। আর এখানে হইতেছে 5। আর এখানে হইতেছে 2। এখন আমি কোয়ান্টিটি আর রেট পাইছি, এই দুটা গুণ করলে আমি কি টাকা পাবো। তাহলে এখন আমি টাকার রেশিওটা কত হবে বলেন? একবারে টাকার রেশিও বললাম, হ্যাঁ, টোটাল টাকার রেশিও বলি, তাহলে এই দুটা কি গুণ করলে আমার হয়ে যাইতেছে। তাহলে 5 মাল্টিপ্লাই বাই 10 আর 9 মাল্টিপ্লাই বাই 5 is to 4 মাল্টিপ্লাই বাই 2। হ্যাঁ, এটা যদি আরেকটু আপনি এখানে কি আর কি কোনো কিছু কাটতে পারতেছি, মানে কমাইতে পারতেছি? কমাইতে পারতেছি না, হ্যাঁ, যেহেতু এটা কি 9 আর 5 এই চলে আসছে, অড নাম্বার, কাটতে পারবো না। তাহলে এখানে কত হইতেছে? 50। 50 এখানে 45। তাহলে এই যে রেশিওটা পাইলাম, এটা আমার কি ফাইনাল টাকার রেশিও। ফাইনাল টাকার রেশিও। তাহলে এখানে ফাইনাল আমার কত টাকা হইতেছে? 50 পয়সার মুদ্রা কত ভ্যালু কত? এখানে 50 টাকা, মানে 50 পয়সার মুদ্রা মান কত? এখানে এই ব্যাগে 50 পয়সার ইয়ার মান কত আছে? এখানে টোটাল 50 টাকা আছে, ঠিক আছে। 25 পয়সার এখানে যে কটা মুদ্রা আছে সবগুলা যোগ করলে কত হবে? 45 টাকা হবে। 10 পয়সার যে কটা মুদ্রা আছে সবগুলাকে যদি আমি যোগ করি, তাহলে কত টাকা পাবো? 8 টাকা পাবো। এটা রেশিওর ভাষায়, হ্যাঁ। কিন্তু এখানে আমার ইয়ার প্রশ্নের ভাষায় কত দেওয়া আছে? এইগুলা সবগুলা যোগ করে কত হবে? 206। এখানে সবগুলো আমি একবারে যোগ করি, তাহলে 50 আর 45 যোগ করলে আপনার কত হইতেছে? 95। 95 সাথে যদি 8 যোগ করে, তাহলে কত হইতেছে? 103। এই 103ই তো আমার কত প্রশ্নের ভাষায়? 206। হ্যাঁ, তাহলে আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে এই 50 পয়সার, এই 50 এর মান কত, 45 এর মান কত, 8 এর মান কত, নাকি? তাই তো? তাহলে 50 এর মান কত হইতেছে? 50 এর মান হইতেছে এখানে আমার কত? 100। অনুরূপ ভাবে 45 এর মান কত হবে? 90। এটা আমি রেশিওতে একবার লিখে দিলাম, হ্যাঁ। রেশিওতে কত হইতেছে? 100। এখানে 90। আর এখানে কত? 16। এই সবগুলা যোগ করলে কত হবে? 206 হবে। 206 টাকা হবে। তাহলে 50 পয়সার মুদ্রার মান হইতেছে 100 টাকা, হ্যাঁ। মুদ্রার মান হইতেছে 100 টাকা। 25 পয়সার মুদ্রার মান হইতেছে 90 টাকা। আর 10 পয়সার মুদ্রার মান হইতেছে 16 টাকা। কিন্তু আমার ফাইনাল রিকোয়ারমেন্টটা কি? ফাইনাল রিকোয়ারমেন্টটা কি বলছে? যে এই যে 50 পয়সার মুদ্রা, এর সংখ্যা কত? এটা কয়টা মুদ্রা আছে এটা চাইছে, নাকি?
আচ্ছা 50 পয়সার মুদ্রার সংখ্যা কত বলেন? আমার তো টাকা আছে কত? 50 পয়সার টোটাল টাকা কত? 100 100 100 টাকা আছে, 100 টাকা আছে। এটা ইয়ার 50 পয়সার কয়টা মুদ্রা লাগবে 1 টাকা হইতে? 200 টাকা 50 পয়সার 2টা মুদ্রা লাগবে 1 টাকা হইতে নাকি? দুইটা, হ্যাঁ দুইটা হ্যাঁ, তাহলে এখানে কি 2 দ্বারা গুণ করলে আমি কত পেতেছি? 200 পাইছি। তাহলে এই 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 200। ঠিক আছে, 25 পয়সার মুদ্রা কয়টা হবে? টোটাল টাকা আছে কয়টা আমার? টোটাল টাকা আছে এখানে 90 টাকা। তাহলে এর কত দ্বারা গুণ করতে হবে? 25 পয়সার মুদ্রা কয়টা লাগবে 1 টাকা হইতে? 4 টাকা হ্যাঁ, 4টা লাগবে। তাহলে 4 দ্বারা গুণ করেন। সেটা 4 দ্বারা গুণ করলে কত হইতেছে? 360 হ্যাঁ, 360। আর 10 পয়সার মুদ্রা কটা? 10টা লাগবে। হ্যাঁ, 10টা। তাহলে সেটা কত? 160। ঠিক আছে, এটা ঠিক আছে, এইভাবে তো আমরা বুঝতে পারছি নাকি? এইভাবে করাইলাম কি জন্য? কারণ আপনার টাইম এন্ড ওয়ার্ক, এসটিডি, স্পিড টাইম ডিসটেন্স, আপনার সবগুলা কি এই মেথডে এইভাবে চিন্তা করতে হবে। আপনি যদি এই মেথডটা বুঝেন, ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক আপনার শেষ। এসটিডি আপনার কি 50% ম্যাথ শেষ। এইজন্য এটা আরো একটু সহজে হইতো, সেটা আমি করলাম না। এই মেথডটা আপনার অভ্যস্ত হন। ঠিক আছে, এটা এখানে একটু বড় হয়েছে, এত বড় করে আমি আসলে করি না। এটা অন্যভাবেই হয়তো আপনারা এইভাবেই অভ্যস্ত হন, কারণ সামনে এই ধরনের অনেক অ্যাভেলেবল ম্যাথ করতে হবে। আচ্ছা 13 নম্বরটা দেখি এখন। 13 নম্বরটা কি বলছে? দ্য রেশিও অফ দ্য নাম্বারস অফ বয়েজ এন্ড গার্লস ইন এ স্কুল ওয়াজ 5:3. Some new boys and girls were admitted to the school in the ratio 5:7. At this, the total number of students in the school became 1200, and the ratio of boys to girl changed to 7:5. The number of students in the school before new admission was. ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা আমি সাজাই, তারপর রিকোয়ারমেন্ট বলি। একটা স্কুলের কথা বলতেছে। সেই স্কুলে আপনার কি বয় আর হইতেছে গার্ল, এদের রেশিও দেওয়া আছে কত? 5:3। এদের রেশিও দেওয়া আছে 5:3। হ্যাঁ, তারপরে কি করছে? আপনার বছর শেষে কি হয়? ছাত্রছাত্রী ভর্তি হয়। বয়েজ এন্ড গার্লস কি হলো? ভর্তি হলো, অ্যাডমিটেড হলো। অ্যাডমিটেড হলো, তারও কি একটা রেশিও আছে, তাদের একটা রেশিও আছে। সেটা কত? 5:7। এই রেশিওতে ভর্তি হইলো। মানে টোটাল যদি 12 জন ভর্তি হয়, তার 5 জন বালক এবং 7 জন বালিকা। ঠিক আছে, এখন এটা কি ছিল? এটা ছিল পূর্বে ছিল, পাস্টে ছিল। এই রেশিওটা কি ছিল? পাস্টে ছিল। আর এটা কি? অ্যাডমিট রেশিও। এটা হচ্ছে অ্যাডমিট রেশিও। আর এই বয়েজ এন্ড গার্লস অ্যাডমিট হওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জ হয়ে সেটা কত হয়েছে? 7:5 হয়েছে। ঠিক আছে, তাহলে এখন প্রেজেন্ট রেশিও কত? এখন প্রেজেন্ট রেশিওটা কত বয়েজ এন্ড গার্লস এর? 7:5। এখন প্রশ্নের ভাষায় বলে দিতেছে যে আগে যে ছাত্রছাত্রী ছিল, পরে যে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে 5:7 রেশিওতে নিয়ে, তাদের টোটাল ছাত্রছাত্রী হয়েছে নাকি এখন 1200 হয়েছে। এখন টোটাল ছাত্রছাত্রী হয়েছে, প্রেজেন্ট কত আছে? 1200 জন হয়েছে। তার মানে আমি এখন কি বলতে পারি যে এই যে 7:5 ভর্তি হইলো, এটা কি আপনার প্রেজেন্ট রেশিও, এবং প্রেজেন্ট রেশিওতে কি সেটা 1200। এখন এটা আমি কি নাম্বার অ্যাডজাস্টমেন্ট করি, এখন নাম্বার অ্যাডজাস্টমেন্ট করি। মানে এখন যদি 1200 টোটাল হয়, তার এখানে 7 আর 5 কত? 12। 7 আর 5 হইতেছে 12। 1200 যদি আমার টোটাল হয়, আর টোটাল আছে 1200, 12 হলো 7 জন বয়। হ্যাঁ, 7 জন বয়। 7 জন বয় সেম 1200, আবার 12 জনের 5 জন হইতেছে বালিকা। এই রেশিওটা যদি আমি কি সিম্পলিফাই করি, তাহলে 12 দ্বারা গুণ করলে 100, এখানে কত হইতেছে? 700, আর এখানে হইতেছে
500 7 আর 500 যোগ করলে 1200 হইতেছে। তার মানে আমার হইতেছে ফাইনাল কত হইলো? 700 হইলো বয়েজ আর 500 হইলো কি গার্লস হইলো। ঠিক আছে, এটা একটু রেশিওতে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হবে। ঠিক আছে, তো এটা রেশিওতে আমি না গেলাম, এটা আমি ইকুয়েশনে করলাম। হ্যাঁ, ইকুয়েশনে করলাম। ইকুয়েশনে যদি আমি আগাই, ইকুয়েশনে এখানে যদি আগাই, তাহলে আমি যে 2 নাম্বার যে মেথড করছিলাম সেটাতে আগাবো। 2 নাম্বার, যেহেতু আপনার কি বলছে যে প্রশ্নে চাইছে যে এই যে অ্যাডমিশনের আগে কতজন ছাত্রছাত্রী ছিল, অ্যাডমিশন হওয়ার আগে কতজন ছাত্রছাত্রী ছিল, টোটাল টোটাল কত অ্যাডমিশন হওয়ার আগে, প্রশ্নের রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডমিশনের আগে টোটাল কতজন ছাত্রছাত্রী ছিল সেটা বের করতে বলছে। তাহলে আমি ফাইনাল দেখলাম 700 জন আছে বয়, 700 জন আছে বয়। এই বয় থেকে যদি আমি কি অ্যাডমিশন, এই 700 থেকে যে টোটাল আগে কত ছিল, এই অ্যাডমিশন থেকে এই ফাইনাল থেকে যে রেশিওটা আছে, ফাইনাল থেকে যে প্রেজেন্ট, ফাইনাল আর প্রেজেন্টে আমি এখানে কম্পেয়ার করতেছি। ফাইনাল হইতেছে 700 জন বয়, কিন্তু পূর্বে কি ছিল, পূর্বে আমি ধরি যে 5x বয় ছিল। ঠিক আছে, এটা রেশিও নিব। গার্ল ছিল হইতেছে 500 এবং এট ফার্স্ট বা পাস্টে কত ছিল, 3x ছিল, 3x ছিল। তাহলে এটা আমার কার রেশিও হয়ে গেল, এখানে 700 থেকে যদি 5x বাদ দেই, তার মানে কি আমার এটা কি অ্যাডমিট রেশিও হয়ে গেল। 700 থেকে যদি 5x বাদ দেই এবং 500 থেকে যদি 3x বাদ দেই, এই রেশিওটা কি অ্যাডমিট রেশিও তো হয়ে গেল। মানে প্রেজেন্ট থেকে আমি পাস্ট বাদ দিয়ে দিছি, জাস্ট এটা কি ওই ইনকাম, হ্যাঁ ইনকাম থেকে কি এক্সপেন্ডিচার আর সেভিং এর মতো। ঠিক নতুন আছে, কতজন ভর্তি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সর্বমোট কত ভর্তি হয়েছে। তাহলে সেই রেশিওটা কি 5:7 প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, তো প্রশ্নে দেওয়া আছে, এখানে যদি আপনি ক্রস গুণ করেন, এখানে কি হইতেছে আমার 15x আর এখানে কত 35x। তাহলে এটা আমি আগে করি, 5 এরটা আগে করি, 5 এরটা যদি আগে করি, যেহেতু মাইনাস আসতেছে আর কি। 2500 15x, 4900 হ্যাঁ 4900 আর কত হইতেছে 35 35, 35 হ্যাঁ 35x। এখন 35x যদি আমি এই পাশে আনি তাহলে কি হয়ে যেতেছে প্লাস, আর এটা কি মাইনাসে, তাহলে কত হইতেছে আমার 20x। 28 তো হ্যাঁ 20x। এখন 2500 যদি এই পাশে কি মাইনাস করে দেই, সেটা কত হইতেছে 24 হ্যাঁ 2400। আমার বের করতে হবে কত 5x and 3x, 5x and 3x। তাহলে 5x আমার কত হইতেছে 5x, এখানে যদি 20 দ্বারা আমি ভাগ করে একটা শূন্য যদি কমাই দেন তাহলে কত 240 কে 40 হ্যাঁ কত হইতেছে 120 নাকি। x এর মান 120 জি ভাই। হ্যাঁ, আচ্ছা আমার 5x দরকার নাই, হ্যাঁ আমার কি টোটাল চাইছে আগে যে কত ছিল নাকি, এট ও ফার্স্টে আচ্ছা, কতজন স্টুডেন্ট ছিল, তাহলে কি 8x বের করবো না আমি। 8x হ্যাঁ 8x বের করবো, তাহলে 8x আমি বের করব। তার মানে কি 1x এর মান আমি বলতেছি যে 120 এটা আমি লিখে দিলাম। তাহলে 8x এর মান কত, 8 দ্বারা গুণ করলে কত হবে সেটা 960 960, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, সবগুলা ম্যাথ আপনি একটা মেথডে করবেন না, দুই একটা মেথডে ট্রাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, ঘুরে ঘুরে দেখবেন, আপনি যদি মানে টোটাল 10টা 15টা মেথড শিখেন, দেখবেন যে এই 10টা 15টা মেথড দিয়ে আপনার সব ম্যাথ হয়ে যাইতেছে। ঠিক আছে, আর সবচেয়ে ভালোভাবে শিখবেন রেশিওতে অনেক জটিল জটিল জিনিস, মানে আপনার 1-2 পেজের ম্যাথ রেশিওতে আপনার 4 লাইন হয়ে যায়। ঠিক আছে, তো রেশিওটা খুব ভালোভাবে জানবেন, বুঝবেন। ভাই এটা কি অন্যভাবে করা যেত? হ্যাঁ, অন্যভাবে রেশিও অ্যাডজাস্টমেন্ট করেও আপনি করতে পারতেন। ঠিক আছে, তারপরে যে আপনি ইকুয়েশন দিয়েও করতে পারতেন। এখানে এটা ক্রস প্রোডাক্টে করি, হ্যাঁ এটা মেথড যে 4 দেখাইছিলাম ক্রস প্রোডাক্ট, সেটাতে করি। আমার কি ফাইনাল রিকোয়ারমেন্ট কত, এটা না প্রেজেন্ট কত ছিল সেটাতে বের করতে বলছে। হ্যাঁ তাহলে আমি প্রথমে যেটা বের করতে বলবো সেই রেশিওটা নিব। ঠিক আছে, আর অ্যাডমিট কত হয়েছে 5:7। 7 এখানে হ্যাঁ ফাইনাল কত আছে, ফাইনাল কত, এটা কি এটা বলছে যে ক্রস প্রোডাক্ট যদি আমি করতে চাই তাহলে এক্সাক্ট মান লাগবে, যে নিচে যে লিখবো সেটা কি এক্সাক্ট মান লাগবে। এখানে এক্সাক্ট মান কি আজ পাইছি আমরা 700 500 পাইছি না, এটা জি ভাই। হিসাব করে পাইছি। এখানে আমরা এটাকে কি 700 আর 500 এটা লিখবো।
তিনটা রেশিও থাকলে কিন্তু হবে না। এখানে কি তিনটা রেশিও ছিল, বাট কি একটা রেশিওর মান দেওয়া ছিল, এই জন্য আমি কি ক্রস প্রোডাক্ট করতে পারছি আর কি। তাহলে এখন গুণ করেন, 5 7 35, আর এখানে কি 15। 35 থেকে যদি 15 বাদ দেন তাহলে কত, 20। সেই 20 ইকুইভ্যালেন্ট টু কত, 5 কে যদি আপনি কি 500 দ্বারা গুণ করেন 2500, আর 7 কে 700 দ্বারা গুণ করলে 4900, সেটা কত হইতেছে? 2500 থেকে 4900 বাদ দিলে সেই কি 2400 হইতেছে। হ্যাঁ, সেই 2400 হইতেছে। আপনার বের করা কি দরকার, এই দুইটা, যে 8 এর মান কত, তাহলে 8 এর মান সেই 960। এটা কি টোটাল ইকুয়েশনে হইতো। সেটা যদি আপনি টোটাল ইকুয়েশনে করতে চাইতেন, যে ফার্স্ট মেথডে ইকুয়েশনে, সেটা হইতো। আপনি এটা কি 5x ধরে নিতেন, 5x, আর অ্যাডমিটেড কত হইছে, অ্যাডমিটেড হইছে ধরেন আপনি কত, 5ay, 5y, এই দুইটা মিলা কত হইছে, এই দুইটা মিলাই তো আপনার কত হইছে, 700 হইছে নাকি? জি ভাই, 700। হ্যাঁ, তাহলে এইভাবে আপনি ট্রাই করবেন, ইনশাআল্লাহ হবে। আপনার ম্যাথ সলভ করবেন না, আমি বলছি তো ম্যাথ সলভ করবেন না, আপনি এটা জাস্ট কি ফিল করবেন এটা। আর এই একভাবে শিখা আপনি 10টা থেকে 100 ম্যাথ সলভ করবেন, মানে একটা মেথড শিখায়। এখানে আপনি চিন্তা করবেন যে কি ছিল আর কি রিকোয়ারমেন্ট ছিল, কোন জায়গায় আমি কোনটা অ্যাপ্লাই করতে পারবো, মানে এই ধরনের চিন্তা ভাবনা আপনি করবেন। যে আপনি যে প্রশ্ন কমন করবে আর আপনি এইভাবে সলভ করবেন, এই ধরনের আমি চাইতেছি না। আমি চাইতেছি যে এখানে কি কি আছে এবং কি কি থাকলে কোন মেথডটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি এটা চিন্তা করুন। ঠিক। আচ্ছা আচ্ছা ভাইয়া, হচ্ছে এই ক্রস ইয়েটা মেথডটা দিয়ে কি রিটেন করা যাবে? না না, এটা রিটেনে হবে না। হ্যাঁ, ও, আচ্ছা। এটা রিটেন হবে না, এটা আমি আগেই বলছি। এটা শুধু প্রিলিজনে করবেন, শুধু অথবা আপনার ম্যাথটা MCQ হইলো এর কিনা। জন্য। হ্যাঁ, হুম। আপনার ম্যাথটা হইলো কিনা, মানে শুদ্ধি পরীক্ষার জন্য জাস্ট বলছে যে চেক কি করার জন্য, 30 সেকেন্ডে আপনি এটা দেখবেন যে আপনার অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, অনেক সময় ডাউট জি। থাকে না ম্যাথ করার পরে, যে আসলে আমার অ্যান্সারটা হইলো কিনা। আপনি এটা জাস্ট কি শুদ্ধি পরীক্ষা করবেন। হ্যাঁ, জি। ওকে। আচ্ছা, 14 নাম্বারটা দেখি। 14 নাম্বারটা একটু জটিল মনে হইতেছে। এটা একবার প্রশ্নে আসছিল, আমার মনে হয় 6 মাস আগে কোন একটা পরীক্ষা আসছিল এটা। হ্যাঁ, এটা জি ভাই, ইন্ডিয়াতে। এটা একটু ভেজাল আছে। হ্যাঁ, ব্যাচেল আছে, আমরা সহজভাবে একটু করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা কি বলছে, two candles of same height are lighted at the same time. The first is consumed in 3 hours and second is 2 hours. Assuming that each candles burn at a constant rate, in how many hours after being lighted the ratio between the first and second candles become 2:1. আচ্ছা কি বলছে, two candle of same height, দুইটা ক্যান্ডেল আছে, তাদের হাইট কি, আচ্ছা একটু বড় করে নিয়ে। Same. হ্যাঁ হ্যাঁ, দুইটা হাইট আছে সেম, আর টাইম কি দেওয়া আছে, একটা টাইম কি দেওয়া আছে 3 আওয়ার, একটা 3 কতক্ষণ ঘন্টায় জ্বলে, একটা এখানে শেষে যদি আপনি আগুন ধরাই দেন 3 ঘন্টা। 3 ঘন্টা জ্বলবে নাকি, আর এটা কতক্ষণ জি, জ্বলবে, 2 এটা ঘন্টা। 2 ঘন্টা জ্বলবে। এটা যদি 3 ঘন্টা জ্বলে আর এটা 2 ঘন্টা জ্বলে, আপনি এটা ডিস্টেন্স মনে করেন, এটা পুরাটা এই লেন্সটারে আপনি ডিস্টেন্স মনে করেন, এটা কি দূরত্ব মনে করেন, এটা দূরত্ব মনে করেন। আর টিটা কি মনে করেন, সময় মনে করবেন। এখান থেকে যদি আগুন ধরাই দেন, ধরেন এটা আগুন ধরান নাই আপনি, এখানে কি এটা একটা কি রাস্তা, এটা একটা রাস্তা, মানে আমি এটা এসটিডি ফরমেশনে এটা করার ট্রাই করতেছি, স্পিড টাইম ডিস্টেন্স রোলে এটা আমি করব। ঠিক আছে, আপনি জাস্ট ওইভাবে চিন্তা করবেন। ঠিক আছে, আপনার যে লেন্থের কথা বলছে, এটা তাহলে আপনার কি ধরবেন, ডিস্টেন্স। আপনি এখান থেকে গাড়ি চালাইতেছেন, এখানে গাড়ি চালাইতেছেন, এখান থেকে এখানে আসবেন, যে গাড়ি যে চালায় আসতেছেন সেটা কি কোন একটা স্পিডে আসবে নাকি, হ্যাঁ। স্পিডে আসবে। এখানে আগুন ধরাই দিছেন, সে আগুনটা কি কোন একটা স্পিডে সেম রেট, মানে একই স্পিডে কি এখান থেকে জ্বলতে জ্বলতে এখানে আসবে নাকি, মূল শেষ ঘটনাটা পর্যন্ত। তো সেম। হুম। আমি এভাবে কি ভাবতে পারি, জি ভাই। ভাবতে পারি। হ্যাঁ, তাহলে এটা মনে করবেন ডিস্টেন্স, আর যে রেট, মানে এখান থেকে আগুন ধরানোর পরে যেখানে আসলো সেটা কি স্পিড ভাবতে পারেন, অথবা কি ভাবতে পারেন, রেট। দুইটা একই কথা, দুইটা একই কথা। রেট মানে কি, আচ্ছা রেট মানে কি বলেন তো, বাংলায় কি, হার। হার, হার। বাংলায় হার, হার মানে কি, মানে টোটাল যতটুকু সময় লাগছে, টোটাল যতটুকু ডিস্টেন্স, এখানে যতটুকু ডিস্টেন্স আছে, আপনি ধরেন যে 120 কিলোমিটার গেছেন, 120 কিলোমিটার গেছেন, 120 কিলোমিটারে যাইতে আপনার 10 ঘন্টা লাগছে, 10 ঘন্টা লাগছে। 120 কিলোমিটার গেছেন, 10 ঘন্টা লাগছে, তার মানে 1 ঘন্টায় আপনি কত গেছেন, 12 কিলোমিটার। 12 কিলোমিটার। তাহলে এই যে আপনি 1 ঘন্টা হিসাব করলেন, এটাই হলো হার।
এটাই হলো হার, ঠিক আছে? জি মানে টোটাল ডিস্টেন্স কে বা এটা টোটাল ডিস্টেন্স কে আপনি টোটাল টাইম দ্বারা যদি ভাগ করেন সেটাই হার, সেটাই রেট। এই হারটাই হুম, রেট, এটাই স্পিড। মানে এক এক পাতে এটাই রেট বলতেছে, আবার আরেক পাতে সেটা কি স্পিড বলতেছে। হুম। তো তাহলে এখানে আমরা যে ঘটনাটা দেখলাম, তাহলে টাইমের রেশিওটা কত? টাইমের রেশিওটা একটা জলে 3 আওয়ার, আরেকটা কত 2 আওয়ার জলে। হ্যাঁ, আর এটা স্পিড বা রেট, স্পিড বা রেট কত? আমি দুইটাই লিখে দিলাম। হ্যাঁ, স্পিড বা রেট কত? এই যে টাইম যে আছে, আচ্ছা এসটিডি যে, উল্টায় যাবে ভাইয়া। হ্যাঁ উল্টাই যাবে। আপনি তারপরে হ্যাঁ, আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। ডিস্টেন্স কিভাবে পাই? স্পিড কে যদি টাইম দ্বারা গুণ করি তাহলে কি পাবো? ডিসটেন্স। হ্যাঁ, ডিস্টেন্স পাবো। এখন আমার ডিস্টেন্সটা যদি কি হয়, কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্ট হইলে সেটা কি আমি 1 ধরে নিলাম। কনস্ট্যান্ট হইলে সেটা আমি কি 1 ধরে নিলাম। এখন 1 ইজ ইকুয়াল টু কি? s ইজ ইকুয়াল টু t। যদি আমার t দেওয়া থাকে, আমার যদি এখানে t দেওয়া থাকে, তাহলে s এর মান আমি কিভাবে পাবো? t ইজ ইকুয়াল টু কত? 1 বাই s যদি ইন্টারচেঞ্জ করি। হ্যাঁ, ব্যস্ত অনুপাত। হ্যাঁ, তার মানে এখন এখানে আমার সম্পর্কটা কি হয়ে গেল, যে সময় তা স্পিডের সাথে কি সম্পর্ক? ব্যস্ত অনুপাত। ব্যস্তানুপাতিক বা ইনডাইরেক্ট, নাকি? ইনডাইরেক্ট না? জি হ্যাঁ, ইনডাইরেক্ট, ব্যস্তানুপাতিক। তাহলে এটা আমি একটু 2 লাইনে করি। হ্যাঁ, 2 লাইনে করি মানে, তাহলে ব্যস্তানুপাতিক আগের সময় ছিল কি 3, তাহলে এখন কি হয়ে গেছে, উল্টাই দিলে 1/3। হ্যাঁ, এখানে উল্টাই দিলে কত হবে? 1 বাই হাফ। হাফ। এখন এটা যদি কি আর গুণন করি, তাহলে সেটা কি হয়ে যাইতেছে? 2:3। 2:3। যেটা কি পরে এতটুকু কি আমরা কি প্রথমে বোঝার জন্য করলাম, পরে আমরা কি ডাইরেক্ট এখান থেকে এখানে আসবো। ঠিক আছে, যেখানে যে আমরা তো জানি যে 2টা থাকলে এই ঘটনা সত্য, কিন্তু 3টা থাকলে আবার কি এটা অ্যাডজাস্ট করা লাগে। হ্যাঁ, 3টা থাকলে সামনে 3টা পাবো, এটা নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, 2টা থাকলে কি জাস্ট খালি কি ঘুরাই দিবেন, রিভার্স করে দিবেন, এক হুম, কথা। তাহলে আমি টাইমের রেশিও পাইলাম, স্পিডের রেশিও পাইলাম। তাহলে প্রথম শর্তে তারা কি বলছিল, তাদের দুইটার এই দূরত্ব বা লেন্থ কি সমান না? জি ভাইয়া সমান। সমান। তাহলে 3 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হইতেছে? 6। 6। আবার এটা কি 2 কে 3 দ্বারা গুণ করলে কত হইতেছে? 6। 6। তার মানে কি আমরা আসলে এখানে যে 3টা উপাদান ছিল, ডিসটেন্স, স্পিড আর টাইম, বা এখানে যাই মনে করেন, 3টা উপাদানের কি একটা জিনিস কি ছিল, কনস্ট্যান্ট ছিল। কোনটা কনস্ট্যান্ট ছিল বলেন তো এই প্রশ্নে? হাইটটা। হ্যাঁ, হাইটটা। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমরা ঠিক রেশিওতে করতে পারতেছি। ঠিক আছে, 3টা উপাদানের জন্য কোনো একটা যদি মানে সবগুলো পরিবর্তনশীল হয়, তাহলে সেটা রেশিওতে হবে, সেটা অন্যভাবে। ঠিক আছে, এইভাবে সহজে করতে পারবো না, সেটা সামনে পাবো, আমরা আলোচনা করবো। হ্যাঁ, তাহলে আমার টোটাল ডিসটেন্সটা কত বা হাইটটা কত? ডিসটেন্স বা হাইট আমি লিখলাম এখানে। হ্যাঁ, সেটা কত? 6। হ্যাঁ, 2 × 3 6। এখন কি বলছে যে এটা তো আপনার কি বেশিক্ষণ জ্বলে নাকি? বেশিক্ষণ জ্বলে। এটা বেশিক্ষণ জ্বলে, এটা কি করছেন? ধরায় দিচ্ছেন। সরি, এটা এটা কম জ্বলে নাকি? এটা 2 ঘন্টা জ্বলে না? হুম, 2 ঘন্টা জ্বলে। এটা আপনি কি প্রথমে ধরায় দিছেন। এটা ধরায় দিছেন, এটা কোন এক সময় এখানে এখানে বা এখানে কোন একটা জায়গায় আসলো। কোন একটা জায়গায় বা আপনি ধরেন এখানে আসছে, এটা এখানে আসছেন, তারপরে এটা টি সময় পরে এখান থেকে এখানে আসতে হইতেছে আপনার কি টি সময় লাগতেছে। টি সময় পরে এটা কি আগুন ধরাই দিলেন। আগুন ধরাই দিলেন, পরে এই দুটার রেশিও কত হবে? লাস্টে এই দুটার রেশিও কি হবে? এটা যদি 2 হয়, এটা কত হবে? 1 হবে। লাস্টে প্রশ্ন মতো এটা বলছে না যে একটা আপনি কি জ্বালাই দিলেন, সেটা কি ফুটতে ফুটতে থাকতেছে, তারপরে কি টি সময় পরে আরেকটা জ্বালাইলেন, তাহলে কি সেটা পড়তে পড়তে কোন সময়ে বা কত সময় পরে এই ঘটনাটা ঘটাইলে তাদের ডিসটেন্স বা হাইটের রেশিও কত হবে? 2:1 হবে। হ্যাঁ, 2:1 হবে। তাহলে আমরা মনে করি যে টি সময় পরে আমার কি এই আগুনটা আমি ধরাইছিলাম, ঠিক আছে, বা গাড়িটা যাত্রা শুরু করছিল, ঠিক আছে, তাহলে টি সময় পরে। তাহলে এখানে আমি বলতে পারি এই 3 3 না, এটা 6 তাহলে আমার কি ছিল, হাইট ছিল 6। এটা প্রথমটার কথা বলতেছি, এটা কি 3 আওয়ার টাইমে চলে। রেট কত? এটা
আচ্ছা, প্রথম মুম্বাইয়ের আপনার রেট কত, রেট বা স্পিড কত এটার? 2 ভাই। হ্যাঁ 2 ছিল। হ্যাঁ, তাহলে রেড কে আমি কি টি সময় পরে আমি এটা জ্বালাইছিলাম সেটা বলতেছি। এখন বলেন তো, রেড কে যদি আমি কি এটা টি দ্বারা সময় দ্বারা গুণ করি, সেটা কি হয়? ডিসটেন্স হয় না? জি ভাই। ডিসটেন্স হয়। আমি এখানে কি 6 কিন্তু ডিসটেন্স ছিল। হ্যাঁ। আপনি আমি এখানে এই মেসেজটা দিতে চাইতেছি, মানে আপনি কি ডিসটেন্সের সাথে ডিসটেন্সে বিয়োগ করতে পারবেন, ডিসটেন্সের সাথে আপনি কখনো কি টাইম বিয়োগ করতে পারবেন না, এই রাইট আপনার নাই। হুম। ঠিক আছে, হুম। তাহলে এইটার অনুপাত কত? এইটার অনুপাতের সাথে আপনার 2 নাম্বারটা কত? 6 6 minus 3t। 3t। হ্যাঁ, সেটা কত? 2:1। হ্যাঁ 2:1। তাহলে এটা আপনি কি যদি একবার করতে চান, তাহলে এক্সট্রিম যে আছে সেই দুটাকে গুণ করতে হবে নাকি? জি। হ্যাঁ, তাহলে এখানে কত? 6 মাইনাস 2t, এটা কত হইতেছে? 12 মাইনাস 60, এই তো। হুম। এই 60 যদি এই পাশে আনেন তাহলে কত হইতেছে? 2 এর সাথে যদি বিয়োগ করে তাহলে কত? 40। আর এই 6 যদি এই পাশে যায় তাহলে কত হবে? হ্যাঁ 6। তার মানে এই 6 কে যদি 4 দ্বারা ভাগ করেন সেটা কত হবে? 1.5। এই টিটা কি আওয়ার, ঠিক আছে? 1.5 টাইম পরে আর কি সেটা কি করতেছে? জ্বালাই দিছিল আর কি। আচ্ছা, এটা কি বুঝতে পারছি? এটা কিন্তু সিম্পল বিষয়, যদি আপনি কি ওই যে এসটিডি ফরমেশনও চিন্তা করেন। হ্যাঁ, আচ্ছা এটা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে এইভাবে করবেন। আসলে এটা এই চ্যাপ্টার না দিয়ে ওই এসটিডি চ্যাপ্টারে দিলে মনে হয় আর বেটার হইতো। জি ভাই, আচ্ছা ঠিক আছে। দূরত্ব চ্যাপ্টারতে তো এরকম ম্যাথ আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক দূরত্ব। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নতুন কনসেপ্ট এখন আলোচনা করব। এই রেশিওতে 4-5টা কনসেপ্ট আছে, তার সবচেয়ে প্রচলিত ব্যবহৃত মেথড এখন আমরা কি আলোচনা করব, সেটা হলো কি মিক্সারের কি এলিগেশনের মাধ্যমে আমরা করতে পারি নাকি? রুল অফ এলিগেশন, জি। এটা পরিচিত নাকি? জি ভাই। রুল অফ এলিগেশন, রুল অফ এলিগেশন শুধু কি এটা কি মিক্সার ইউজ করা যায় এমন না, ঠিক আছে? এটা আপনি কি এসটিডি তে করতে পারবেন, টাইম এন্ড ওয়ার্কে করতে পারবেন, ঠিক আছে? ফর্মিং ইকুয়েশনে করতে পারেন, এভারেজে করতে পারেন। এটা যে শুধু আপনি কি রুল অফ এলিগেশন, এটা কি জাস্ট একটা ম্যাথ করার একটা কি অ্যাপ্রোচ, উপায়, ঠিক আছে? এটা যদি শুধু কি মিক্সারে আপনি ব্যবহার করতে পারেন তা না, ঠিক আছে? এটা অন্যান্য অনেক চ্যাপ্টার এটা আপনি ব্যবহার করতে পারেন, আপনি যদি এটা কি ভালোভাবে একটু বোঝেন, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ভালোভাবে বোঝার জন্য আমরা একটা মনে করি, ধরেন আপনি কি একটা ব্যবসা শুরু করবেন, ঠিক আছে? কি ধরনের ব্যবসা? সেটা হলো চালের ব্যবসা করবেন, ঠিক আছে? তো বাজারে গেলেন চাল কেনার জন্য, প্রথমে সেই বাজারে যা চাল দেখলেন হলো 30 টাকা কেজি, 30 টাকা কেজি একটা ভালো নিম্নমানের, আর একটা দেখলেন হইতেছে 40 টাকা পার কেজি। এখন যেহেতু আপনি ব্যবসা করতেছেন, আপনি চাইতেছেন যে না, মিডিয়াম একটা দাম রাখবো, যে 30 টাকাও না 40 টাকাও না, এভারেজ একটা দাম রাখলে সেটা কি ভালো আর মন্দ মিলা হলো চালটা, সেটা বিক্রিটা আমার কি ভালো হবে, যেহেতু আপনি কি ইন্টেলিজেন্ট, ঠিক আছে? তো আহ আপনি, আচ্ছা এখানে এই দুইটা চালের এভারেজ কি হবে বলেন তো? একটা হলো 30 টাকা পার কেজি, একটা হইতেছে 30 টাকা পার কেজি, আরেকটা হইতেছে 40 টাকা পার কেজি। হ্যাঁ, এটা পার কেজি লিখে দিলাম। এই দুইটার এভারেজ কি হবে? 35 ভাই। না না, এভারেজ আমি তো কোয়ান্টিটি বলি নাই, মানে এভারেজ হবে, আমি বলতে চাইতেছি এই এভারেজটা হবে এই 30 আর 40 এর মাঝামাঝি, 30 আর হ্যাঁ। 40 এর মাঝে, সেটা 31 হইতে পারে, 30.5 হইতে পারে, ঠিক আছে? সেটা কি হইতে পারবে না, 29 হইতে পারবে না, বা 41 হইতে পারবে না। এটা কি এভারেজ হওয়া সম্ভব? না না না। আমি কি মানে আপনি ম্যাথ সলভ করেন, আমি শুধু কি মানে এটা ফিল করাই জাস্ট বিষয়টা, এই জন্য আমি বলতেছি। আপনি কোথাও কোথাও আপনার এরকম যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এভারেজ কত, মানে এভারেজ তো 30 আর 40 এর মাঝখানে থাকবে, কোথাও আপনি দেখতেছেন এভারেজ 41 হয়ে গেছে, তার মানে কি আপনি এটা পরখ করে বুঝতে পারবেন আপনার ম্যাথ কি ভুল হয়েছে, ঠিক আছে? জি। মাঝে হলো। হ্যাঁ, মাঝে হওয়া লাগবে বা কোথাও হইতে পারে, ঠিক আছে? তো এখন মানে যদি কোয়ান্টিটি ওয়ান নেই, তাহলে কি হবে? মাঝে হবে। কিন্তু আহ
আমি এটার কোয়ান্টিটি নিলাম হলো 2 কেজি, আর এটার কোয়ান্টিটি নিলাম হচ্ছে 3 কেজি নিলাম। এটার কোয়ান্টিটি 2 কেজি আর এটার কোয়ান্টিটি নিলাম 3 কেজি। এখন কি মাঝে হবে? এখন কিন্তু মাঝে হবে না। এটা ওয়েট এন্ড এভারেজে আমরা কি এটা পড়ে আসছি, এটা মাঝে আর এখন কি হবে না। এখন বলেন তো, এই যে এভারেজ, এই এভারেজটা কোন সংখ্যার কাছাকাছি হবে? 30 এর কাছাকাছি হবে না 40 এর কাছাকাছি হবে? বলেন তো। আমরা যে এভারেজটা পাবো, বলেন সাহস করে বলেন। আমরা তো ভুলের মাধ্যমে শিখি ভাই। 40-এর কাছে। হ্যাঁ, 40 এর কাছাকাছি, আপনি এক্স্যাক্টলি ঠিক ধরছেন। মানে এখানে কি, এই যে কেজি কোয়ান্টিটি যে জায়গায় বেশি, আপনার এভারেজটা কি হবে? তার দিকে সে- যাবে। হ্যাঁ, সেই দিকেই যাবে। ঠিক আছে। এখানে যদি আমি কি নিতাম, 5 কেজি নিতাম, আর এখানে 3 কেজি নিতাম, তাহলে এভারেজটা কি 30 এর কাছাকাছি আসতো। 30 এর কাছাকাছি আসতো। তার মানে কি এখানে এভারেজ হচ্ছে 35। আমি যদি ওয়ান কোয়ান্টিটি নেই, তার মানে কি 35 এর চেয়ে কম। এখানে যদি 5 কেজি নিতাম, তাহলে কি 35 এর চেয়ে অবশ্যই কম হতো। আর এখানে যে 3 কেজি বেশি নিছি, এটা অবশ্যই কি 35 এর চেয়ে কি হবে? বেশি হবে। আচ্ছা, এটা দেখি এভারেজটা আমরা বের করি। হ্যাঁ, এটার এভারেজটা আমরা বের করি। এভারেজের হইতাছে এ, প্রথম দর হইতাছে 30 টাকা। 30 টাকার এভারেজ, এটা কয় কেজি নিচ্ছি আমরা? 2 কেজি। হ্যাঁ, তাহলে এটা কি প্রথম আহ, চালের কি, প্রথম চালের কত টাকা লাগতেছে সেই টাকার পরিমাণ, টোটাল টাকা। আর হচ্ছে দ্বিতীয় চালের কি, দ্বিতীয় চালের পরিমাণ কত? 3 কেজি। তাহলে এটা টোটাল টাকা, দুইটা টোটাল মেলা হলো অল টোটাল, নাকি টোটাল টোটাল। আর এটা কি, যদি আমি কি নাম্বার অফ ট্রাম দ্বারা ভাগ করলে এভারেজ হবে নাকি? হুম, নাম্বার অফ ট্রাম কত আমার এখানে? আচ্ছা। 2 + 3। তাহলে সেটা কত? 5 টা আগে লিখে নিই নাকি? তাহলে এখানে 30 কে 2 দ্বারা গুণ করলে কত? 60। আর আর কত? 120 নাকি? তাহলে দুইটা যোগ 180। করলে কত হবে? 180। হ্যাঁ, এই তো। এটাকে 5 দ্বারা ভাগ করলে কি করতে হয় জানো? 5 দ্বারা ভাগ করলে এই 18 কে কি গুণ করতে হয় 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে কত হইতেছে? 36। তাহলে এভারেজ কত বললো? 36 টাকা। এই যে দেখেন, এখানে কোয়ান্টিটি বেশি দেখে আপনার এভারেজ কোথায় চলে আসছে? 36। দুইটা 36। মানে 40-এর দিকে একটু আচ্ছা, আগায় গেছে। হ্যাঁ, মানে মূল এভারেজ থেকে 40 এর দিকে একটু আগে গেছে। হ্যাঁ, 40 এর দিকে ডিফারেন্স কত? 4। আর 30 থেকে ডিফারেন্স কত? 6। ঠিক আছে, কোয়ান্টিটি যে দিকে বেশি, আপনার এভারেজটা কি হবে? তার দিকে চলে আসবে। আচ্ছা, এই সূত্রটা এখন কি আগের মতো যদি আমরা লিখি, এটা আসলে কি ওয়েট এন্ড এভারেজ রুল বলে নাকি? তাহলে এটা আমরা ওয়েট এন্ড এভারেজের মাধ্যমে সলভ করার মানে সূত্রটা দাঁড় করানোর চেষ্টা করি। এই 30, এটা কি এভারেজ, প্রথম কোয়ান্টিটির এভারেজ ধরলাম হলো 30 ইজিক্যাল টু এ 1। হ্যাঁ, আর এটা কয় কেজি আছে? 2 কেজি আছে নাকি? এটা যেহেতু ওয়েট এন্ড এভারেজ, এই জন্য আমি ডাব্লিউ নিলাম, W1। ঠিক আছে। আর এই যে 40 আছে, 40 আছে, এটার এভারেজ কত, দাম কত? মানে ওই কোয়ান্টিটির এভারেজ দাম কত, বা 40 টাকা করে নাকি? A2। A2 মানে 40 সমান সমান A2 ধরলাম আর কি, আর 30 সমান সমান A1 ধরলাম। ঠিক আছে। আর তাহলে এই কোয়ান্টিটি পরিমাণ 3 কত, 3 কত ধরবো? W2 নাকি? হ্যাঁ, W2। তাহলে 2 কত হইতাছে এখানে? W1 প্লাস W2। এটা আমার হচ্ছে ওয়েট এন্ড এভারেজের রোল নাকি? এটা আমরা আগেও পড়ছি নাকি? হ্যাঁ, এটা আমরা আগেও পড়েছি। আচ্ছা, এই সূত্রটা আমরা একটু মডিফাই করব। মডিফাই করার জন্য কি, এটাকে ক্রস গুণন করি। এটা ক্রস গুণন করি, এর সাথে যদি ক্রস গুণন করি তাহলে কি হইতাছে? AW1 প্লাস, হ্যাঁ, AW2, আর এখানে কত? A1 W1 A2 W2। এখন আমরা আরেকটা কাজ করব, এই যে W1 আছে, W1 আছে, এটাকে এক পাশে আনবো। এটা এক পাশে রাখবো। ঠিক আছে। তাহলে A W1 মাইনাস A1 W1। হ্যাঁ, তার এই পাশে কত আছে? A2 W2 মাইনাস A W2। ঠিক আছে, দুইটা এক পাশে নিলাম। এখানে থেকে কমন কোনটা যায়? এই অংশে কমন কি আছে? W1। W1 কমন দিলে আমার কি হইতাছে? A মাইনাস A1। A1।
আর এখানে W2 A2 মাইনাস A। আচ্ছা, এটা যদি আরো একটু মডিফাই করে আমি লিখি, এই W1 এর নিচে আমি ফ্র্যাকশন আকারে যদি লিখি, W1 এর নিচে এটা কি W2 যদি এই পাশে আনি তাহলে কি ভাগ আকারে আসবে না? জি W2 W2 আর এই পাশে উপরে কি আছে? A2 মাইনাস A, আর নিচে A মাইনাস A1। ঠিক আছে, A1। আচ্ছা, এইটুকু যেন আমার কি হইলো, এটুকু যেন কি কার রেশিও এটা? ওয়েটের হ্যাঁ, ওয়েটের রেশিও বা কোয়ান্টিটি রেশিও, সহজ ভাষায় নাকি? হ্যাঁ, কোয়ান্টিটি রেশিও, দুটাই ঠিক আছে, সমস্যা নাই। তাহলে ওয়েটের রেশিও বা কোয়ান্টিটি রেশিও আমি কিভাবে পাবো? এটা বলবো দ্বিতীয় প্রকার এভারেজ। এটা কি বলবো? দ্বিতীয় প্রকার এভারেজের সাথে যদি টোটাল এভারেজ, দ্বিতীয় প্রকার এভারেজের সাথে টোটাল এভারেজ যদি বাদ দিয়ে, আর এভারেজের সাথে যদি প্রথম প্রকার এভারেজ আমি বাদ দেই, এই দুটার যে রেশিও পাবো সেই রেশিওটা কি? টোটালের রেশিও নাকি? এটা আমি কি বলতে পারি? জি হ্যাঁ, এটা যদি আমি কি আরেকটু মডিফাই করে লিখি, W1 is to W2 is equal to আমি কি লিখতে পারি? A2 minus A1 is to, এটা ব্র্যাকেট দিতে পারেন, A1। ঠিক আছে, আমরা এই সূত্রটাই লিখবো, এই সূত্রটাই লিখবো, এই সূত্রটা লিখবো, এইটাই হলো রুল অফ এলিগেশন। এটা কি? বলে দিস এটাই হলো, হ্যাঁ, রুল অফ এলিগেশন। এখন আমরা যে এই যে এইভাবে যে লিখি, একটা কোয়ান্টিটি কত ছিল? এভারেজ ছিল 30, আরেকটা কোয়ান্টিটি কত ছিল? 40, আর এভারেজ দাম কত? এভারেজ দাম কত হয়েছিল? 36। হ্যাঁ, এই যে ফরম্যাট লিখতেছি এটা হলো কি, মানে ডায়াগ্রাম ফর্ম। এটা হলো ইকুয়েশন, এটা হলো ইকুয়েশন, আর এটা যে লিখি এটা কি? ডায়াগ্রাম ফর্ম, মানে গ্রাফের মতো এটা। ঠিক আছে, তাহলে দেখি কোন প্রকার কোয়ান্টিটি আসলে কত নিছিলাম। এটা তো আমরা প্রশ্নের ভাষায় দেখছি 2:3, মানে এটা আমরা নিয়ে নিছিলাম আমাদের ইচ্ছা মতো। এখানে দেখি আসলে হয় কিনা। তাহলে আপনি দেখবেন এই 40 থেকে 36 বাদ দিবেন, কত হইতেছে? 4। আর এখানে কত হইতেছে? 6। এটা যদি সিম্পলিফাই করে তাহলে কি 2:3 হইতেছে। আমরা তো ওই 2 আর 3 নিছিলাম নাকি? জি তাহলে কি এটা, মানে এটা আসলে রিটেনের জন্য মানে মানুষ একটু ইতস্ত করে, এটা ইউজ না করে আপনি ইকুয়েশনে এটা ইউজ করবেন। ঠিক আছে, এটা ওয়েট এন্ড এভারেজের একটু খালি কি ফরমেশন চেঞ্জ করছে, সেটা কি হয়ে গেছে? রোল অফ এলিগেশন। একটু সাইড সুট চেঞ্জ করছি, বাস কি হয়ে গেছে? রুল অফ এলিগেশন। ঠিক আছে, আর এই রুল অফ এলিগেশনের এটা হলো ডায়াগ্রাম ফর্ম। ঠিক আছে, এখানে আমি বলেন তো যে 30 টাকা বাজারে চাল পাইছেন, 40 টাকা চাল পাইছেন, এখন আপনি এভারেজ যদি কত রাখতে চান, ধরেন আমি এভারেজ হচ্ছে 33 টাকা রাখতে চাই, আমি ব্যবসায়ী। ঠিক আছে, তাহলে কোন প্রকার চাল কিভাবে মেশাবো? তাহলে এটা আমি কি এই রুল অফ এলিগেশনের মাধ্যমে খুব সহজে আমি বের করতে পারবো। তাহলে এখানে কত হইতেছে? 7, আর এখানে কত? 3। তার মানে কি এই 30 টাকা কেজির চাল কয় কেজি নিতে হবে? 7 কেজি। আর 40 কেজি চাল কত নিতে হবে? 40 টাকা দরে 3 কেজি নিতে হবে। তাহলে আমার এভারেজ দাম কত পড়বে? 33 টাকা পড়বে। আপনি যদি 31 টাকা ফেলতে চান, 30 এখানে 31 ফেলতে চাই, এখানে 31 লিখবেন। ঠিক আছে, এটা হলো আপনার কি বিজনেস করার একটা ফর্মুলা, কোন প্রভাবে কিভাবে মিক্স করবেন। ঠিক আছে, খুব কার্যকরী। ঠিক আছে, আমরা একটু ব্যবসা শিখলাম, চালের ব্যবসা নাকি? আচ্ছা, ঠিক আছে, একটা ম্যাথ সলভ করি এখানে আমরা নাকি? আচ্ছা, রুল অফ এলিগেশন এখানে কি কারো কি প্রশ্ন আছে? বলেন তো। এখানে এমন কি কেউ আছে মানে বুঝেন নাই বা কোনো কিছু জানার আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, না জানার থাকলেও আমি আরেকটা জিনিস এখানে বলে দিই। হ্যাঁ, দেখেন উপরের কোয়ান্টিটি কি প্রথম প্রকারের কোয়ান্টিটি নিছি না? এটা তো কথা বলবেন, তাহলে আপনার কি জি ভাই। বোঝার এটা ভালো হবে। প্রথমটা নিছি, ওই উপরের কি, এই উপরের কোন অংশের কি এখানে কোনো আছে? প্রথমটা অংশ নাই। আছে দেখেন? হ্যাঁ, কোন অংশ নাই। কোথায় আছে সেটা? নিচে আছে। A1 কোথায় আছে? নিচে আছে। আবার দেখেন নিচেরটা লক্ষ্য করেন, নিচেরটা কি আছে? A2 আছে। A2 এর কোন অংশ কিন্তু এখানে নিচে নাই। ঠিক আছে, এটা লক্ষ্য করবেন।
যে আমি যখন কি A1 বের করব, তার মানে কি A1 উপরে কোথাও থাকবে না। প্রথম প্রকার আমি যদি দ্বিতীয় প্রকার চিন্তা করি, যদি প্রথম প্রকারের রেশিও বের করতে, তাহলে কি প্রথম প্রকার রেশিও এখানে উপরে কোথাও আমি পাবো না। আবার যখন কি দ্বিতীয় প্রকার রেশিও বের করব, দ্বিতীয় প্রকার এখানে নিচে কোথাও পাবো না। এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে আরো ম্যাথ করলে আরো বিষয়টা গেল আরো ক্লিয়ার হবে। ভাই তাহলে আচ্ছা, 15 নম্বর আমরা হ্যাঁ ভাইয়া। রিটেন ফর্মে কি হয় তাহলে ওই ডায়াগ্রাম ইউজ করবো না? ডায়াগ্রামটা ইউজ না করাই ভালো, কারণ মানে আমারও টিচার আছে, আছে মানে যারা এক্সপার্ট আছে, আমি তাদের সাথে কথা বলছি, মানে এটা আসলে অ্যাকসেপ্টেবল না। মানে তারা আমার এইভাবে বলছে, হ্যাঁ হবে, এটা লজিক্যাল ঠিক আছে, আছে সবই ঠিক আছে, কিন্তু মানে ভাইয়া বা স্যাররা এটা মানে মানে পারমিশন দেয় নাই, বলছে যে তুমি তোমার স্টুডেন্টদের ইয়া করো, মানে যেহেতু দুইটা সেম, তুমি ইকুয়েশন ফর্মে, এটাও কি দ্রুতই হয়, এটাও কি এই এক লাইনে বা দুই লাইনেই হয়ে যাবে। তুমি এটা ডায়াগ্রাম ফর্মে ইউজ না করে তুমি এইভাবে ইউজ করবা, ঠিক আছে? ইকুয়েশনটা ইউজ করবা, ঠিক আছে? তা এটা আমরা কোথায় ইউজ করবো তাহলে? এমসিকিউ জন্য। হ্যাঁ, এমসিকিউর জন্য, অথবা কি দ্রুত শুদ্ধি পরীক্ষা করার জন্য। হ্যাঁ, আমরা শিখে রাখবো, হ্যাঁ সবই শিখে রাখবো। আচ্ছা, পুরো নাম্বারটা কি বলছে আমরা একটু দেখি। এ গ্যাসোলিন কোম্পানি wants to provide a customers with 1000 liters of premium gasoline taka 60 per liter by mixing X liter of regular gasoline costing taka 50 per liter with Y liter of unleaded gasoline costing taka 66 per liter. How much of each gasoline should be used to produce the mixer? আচ্ছা, তাহলে এখানে আমার মূল ঘটনাটা কি বলছে, যে একটা কি পেট্রোল কোম্পানি কি করবে, আপনার 1000 লিটার কি করবে, পেট্রোল বিক্রি করবে। পেট্রোল বিক্রি করবে, সেটা কি দুই প্রকার পেট্রোল মিশায়া, দুই প্রকার পেট্রোল মিশায় কি করবে, এক প্রকার পেট্রোলের দাম হইতেছে আপনার, আচ্ছা ছোটটা প্রথমে লিখি, হ্যাঁ। এক প্রকার পেট্রোলের দাম হইতেছে আপনার 50 টাকা, আরেক প্রকার পেট্রোলের দাম হইতেছে 66 টাকা। এই দুই প্রকার পেট্রোল মিশাবে, এটা হলো এক্স আর এটা কি ওয়াই ধরে নেই। দুই প্রকার পেট্রোল মিশায় কত টাকা করে বিক্রি করবে? 1000 লিটার, হ্যাঁ 60 টাকা করে বিক্রি করবে, 60 টাকা করে বিক্রি করবে, 60 টাকা করে বিক্রি করবে। এখন বলছে যে কোন পরিমাণ, এক্স এর পরিমাণ কোয়ান্টিটি কত, এই প্রথম প্রকারের কোয়ান্টিটি কত এবং দ্বিতীয় প্রকারের কোয়ান্টিটি কত, এটা আপনাকে কি বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এটা আমরা রুল অফ এলিগেশনের চেষ্টা করি, হ্যাঁ। 50 আর কত 66 আর এভারেজ কত 60, তাহলে এখানে কত হবে বলেন তো? প্রথমটা কত হইতেছে 10, আর যদি আরেকটু সিম্পলিফাই করেন তাহলে কত হইতেছে 3:5। হ্যাঁ, তার মানে এখানে আমি কি বলতে পারি যে 8 এর মান কত, 1000 কত লিটার হইছে? 1000। হ্যাঁ, টোটাল 1000। তাহলে 3 এর মান কত? 3 এর মান হইতেছে আপনার 1000 ডিভাইডেড বাই 8, তার মানে হলো 3 বার 2 দ্বারা ভাগ করতে হবে, মানে হাফ 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 এভাবে করতে হবে। তাহলে 1000 কে হাফ করলে 500, 500 কে হাফ করলে কত 250, 250 কে হাফ করলে, কারণ 8, হ্যাঁ 128 মানে কি 2 কিউব, মানে এটা 3 বার হাফ করতে হবে। 3 বার হাফ করলে তাহলে কত 125 মাল্টিপ্লাই বাই 3 কত হইতেছে 375 নাকি 375। হ্যাঁ, আর 5 কত, তাহলে বাদ বাকি এটা 1000 লিটার থেকে যে 375 বাদ দেই, তাহলে কত হইতেছে, অথবা 125 কে 5 দ্বারা গুণ করলে কত হবে 925। হ্যাঁ, রুল অফ এলিগেশন। এখন এটা যদি আমরা ইকুয়েশন ফরমেশনে করতে চাই, আমার কি ছিল, কোয়ান্টিটি রেশিও ছিল। কোয়ান্টিটি রেশিও কি W1 আর কি W2, সেটা আমার প্রশ্নের ভাষায় ছিল। তাহলে প্রশ্নের ভাষায় যেন কি ছিল, এখানে কি সূত্র কি A1 থাকবে না, A2 A2 minus A, হ্যাঁ A2 A, আর এখানে A minus A minus A1,
ঠিক আছে, তাহলে এখানে আপনার কি W1 যেহেতু আপনি x নিছি, y প্রশ্নের পাশে বলে দিছে, আর এটা কি y, আমরা y লিখলাম। তাহলে A2 টা কি? A2 টা কত? A2 টা হচ্ছে কত? 66। এটা কত? এটা হচ্ছে 60। আর A1 টা কত? 50। জাস্ট কি আমরা মান বসাই দিব, হ্যাঁ? তাহলে মান বসাই দিলে A2 66 মাইনাস কত? A কত? 60। আর এখানে কত? 60 মাইনাস 50। তাহলে এটা আমার রেশিওতে কত হইতেছে? 6/10। এটা কি সেই 3:5 হয়ে গেল নাকি? 3/5 এটা হয়েছে না? তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো যে 8 এর মান কত, 3 এর মান কত, 5 এর মান কত? সেম ভাবে, ঠিক আছে। এটা তাহলে আপনার কি মেথড 1 আর 2 হয়ে গেল। আরেকটা মেথডে করি, মেথড 3। মেথড 3 তে যদি আপনি করতে চান, দেখেন এখানে আহ, এটা আমি একটু পরিষ্কার করলাম, হ্যাঁ? জি ম্যাম। মেথড 3 দেখি। মেথড 3 আপনার ওয়েট এন্ড এভারেজের সূত্র জন্য কি ছিল? এভারেজ ইজ ইকুয়াল টু A1 W1 প্লাস A2 W2 A2 W2 বাই W1 প্লাস W2। এটা একটা লাইন একটু ক্রস গুণ করব, একটা লাইন ক্রস গুণ করব, একটা লাইন ক্রস গুণ করলে A1 W1 প্লাস A2 W2 ইজ ইকুয়াল টু, এখানে এটা ক্রস গুণ করলে কি হবে? A ক্রস গুণটা করলাম না, এটা রাখলাম, ঠিক আছে। আমরা যে এই যে সূত্রটা শিখলাম ওয়েট এন্ড এভারেজের, এতটুকু আমরা রুল অফ এলিগেশন এর জন্য আমরা কি ইকুয়েশনে ব্যবহার করব। এখানে মানেটা কি বুঝি, যে প্রথম প্রকার এভারেজের সাথে কোয়ান্টিটি গুণ করলে কি হবে? আমার এখানে কি পাবো? প্রথম টোটালটা পাবো না? প্রথম কোয়ান্টিটি টোটাল পাবো তো নাকি? জি হ্যাঁ। আর এটা কি দ্বিতীয় কোয়ান্টিটির কি? দ্বিতীয় কোয়ান্টিটির সাথে দ্বিতীয়টার যদি এভারেজ আমি গুণ করি তাহলে কি পাবো? দ্বিতীয় নাম্বার টোটাল পাবো। আর এখানে কি এটা কি এভারেজ নাকি? এটা কি টোটাল এভারেজ না? জি টোটাল এভারেজ, টোটাল এভারেজের সাথে যদি আমি কি করি টোটাল কোয়ান্টিটি গুণ করলে সেটা কি হবে? এই টোটালের কি হবে? টোটাল সমান। টোটালের কি হবে? সমান হবে, ঠিক আছে। এটা জাস্ট আমি ইকুয়েশনে ব্যবহার করব। তাহলে আমার A1 কি ছিল? এটা আমরা কি ব্যবহার করব? A1 আমি যদি আরেকবার লিখে নেই, A1 কত আমার? 50। A2 কত? 66। আর এটা কত? 60। এই তো। তাহলে A1 টা কত? 50। আর কোয়ান্টিটি কত? এটা আমার কি বের করতে হবে নাকি? হুম। এটা তো প্রশ্নের রিকোয়ারমেন্ট। জি হ্যাঁ, ডিবেট করতে হবে। W1 W2 রিকোয়ারমেন্ট না? রিকোয়ারমেন্ট। হ্যাঁ তাহলে এটা আমি এইভাবেই রাখবো, W1 এ রাখবো। প্রশ্নের ভাষায় x বলছে, আপনি x ইউজ করতে পারবেন, নো প্রবলেম, হ্যাঁ। আর A2 টা কত? 66। আর কোয়ান্টিটি কত? এটা আমার বের করতে হবে। আর এটা কত? এটা হইতেছে এভারেজ। আর এখানে কত? W1 W2। আচ্ছা তাহলে এখানে আছে, আচ্ছা এটা একটু গুণ করে দেই, 60 W1 প্লাস 60 W2। আচ্ছা এখানে আছে 50টা, আচ্ছা এখানে 66টা আছে W2, আর এই পাশে আছে কত? 60টা W2 নাকি? তাহলে এই পাশে যদি আমি বিয়োগ করি তাহলে কয়টা W2 থাকবে বলেন? 66 W2 থেকে যদি 60টা বাদ দেয় তাহলে কয়টা থাকবে? 6টা। 6টা হ্যাঁ 6টা W2, আর W1 কয়টা থাকবে? এখানে 10টা 60টা, হ্যাঁ 10টা, 10টা। তাহলে এই দুইটার রেশিও কত হইতেছে এখন? আচ্ছা এই রেশিও তো সহজে অ্যাডজাস্ট করতে পারবেন নাকি এটা? জি ভাই, সেমই আসছে। হ্যাঁ সেমি আসতেছে। তাহলে আমি যদি W1 টা প্রথমে লিখে আর W2 টা কি পরে লিখে একবারে দুই লাইন শর্ট করলাম, যেহেতু আপনার অভ্যস্ত, সেটা কি হবে? সেটা 3:5 5 হবে। হ্যাঁ, আর এটা যদি আপনি এভাবে লিখতে চান তাহলে কি 2W1 যদি সিম্পলিফাই করি 5W1। আর এটা যদি কি আরেকটু শর্ট করে ফর্মে লিখতে চাই, W1 টা কি? W1 টা কার সহগ নেবে? সরি এটা W2। W2 টা কার সহগ নেবে? W1 এর। আর W1 টা কার সহগ নেবে?
W2 টা W1 এর সহগ নিবে, আর W1 টা W2 এর সহগ নিবে। তাহলে W1 is to W2 লিখলে এখানে W1 এর যদি নিতে চাই তাহলে W2 এর সহগ কত আছে 3, আর W2 টা যখন নিব তখন কি W1 সহগ কত 5। ঠিক আছে, আপনি এটা এই মেথডে অনেক দ্রুত হয়। ঠিক আছে, রুল অফ এলিগেশনও করতে পারেন অথবা কি এভারেজের ওয়েট এন্ড এভারেজের সূত্রও করতে পারেন। ঠিক আছে, আরো অনেক মেথডে হয় এটা। আমি একবার 13টা না 14টা ইয়াতে মেথডে করছিলাম। আচ্ছা 16 নাম্বারটা ইম্পর্টেন্ট, একটু দেখেন। হাউ মেনি কিলোগ্রাম অফ সুগার কস্টিং টাকা 9 per kg মাস্ট বি মিক্সড উইথ 27 kg of sugar costing টাকা 7 per kg so that there may be gain of 10% by selling the mixer at টাকা 9.24 per kg। আচ্ছা কি বলছে, হাউ মেনি কিলোগ্রাম অফ সুগার কস্টিং, মানে প্রথম প্রকার সুগার কত কোয়ান্টিটি নিতে হবে এটা আপনাকে জানতে বলছে। প্রথম প্রকার সুগার কত নিতে হবে সেটা আপনার জানতে বলছে। প্রথম প্রকার কোয়ান্টিটি যদি Q1 হয়, প্রথম প্রকার কোয়ান্টিটির দাম কত, রেটটা কত, বা এভারেজ রেট কত 9, এভারেজ রেট 9। আর দ্বিতীয় প্রকার কোয়ান্টিটি কত নিচ্ছে, দ্বিতীয় প্রকার কোয়ান্টিটি নিচ্ছে আপনার কি 27 কেজি, 27 কেজি নিচ্ছে, এবং এই টাকার রেট কত 7 টাকা, 27 কেজি নিচ্ছে, এবং রিকোয়ারমেন্ট হলো প্রথম প্রকারের সুগার কত কেজি নিচ্ছে এটা আপনাকে কি বের করতে বলছে, মানে কি Q1 টা কত এটা আপনার কি বের করতে হবে। আর সেল প্রাইস কত দিছে, এসপি কত দিছে, যে এসপি কত দিছে 10% লাভে সেটা কত পাচ্ছে 9.24 টাকায় বেচছে। আচ্ছা এই ছিল পিকচার। তাহলে প্রথম প্রকারের সুগারের দাম কত বলেন 9 টাকা, দ্বিতীয় প্রকার সুগারের দাম কত 7 টাকা, আর বিক্রি করছে কত 9.24। এটা কি আমার ঠিক আছে? প্রথম প্রকার সুগারের দাম হইতেছে কত 9 টাকা করে কেজি, আর দ্বিতীয় প্রকার সুগারের কেজি কত 7 টাকা করে, আর সে এভারেজ বেচতেছে কত 9.24 টাকা করে। এটা কি ঠিক আছে? না ভাই, এটা ঠিক নাই। ঠিক নাই। এভারেজ কিভাবে, এটা কি 9 এর বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ 9 এর বেশি হয়ে গেল। তার মানে এই যে 9 টাকা কি ছিল, এটা কি আমার কস্ট প্রাইস ছিল না? এই দুটো কি সিপি ছিল না? হ্যাঁ সিপি ছিল। আমি কি এটা কি লিখছি, এসপি। এসপি লিখছি না? হ্যাঁ, তার মানে সবগুলা আমার কি সিপি লিখতে হবে। ঠিক আছে, এখন 10% মানে কত, 10% মানে কত ফ্র্যাকশনে বলেন। 10/100। 1/10 1/10, 1/10। এই যে আপনার সেল প্রাইস হিসাব করা হয়, এটা কার উপর বেস করে হিসাব করা হয়? কস্ট প্রাইস। কস্ট, হ্যাঁ কস্ট প্রাইসের উপর। তার মানে এই 10 হইতেছে কি আমার সিপি, আর 1টা কি প্রফিট, 1টা প্রফিট। তাহলে 10 যদি হয় সিপি, এসপি কত আমার এই প্রফিটটার সাথে যোগ হবে 11 হইতেছে এসপি। ঠিক আছে, তার মানে ফ্র্যাকশনটা আমার কি হলো, যদি এসপি বাই সিপি এর ফ্র্যাকশন নেই, এসপি বাই সিপি যদি নেই, তাহলে সেটা কত হইতেছে 11/10 হইতেছে। আচ্ছা সে এখন আমাকে বলেন সে বিক্রি করছে কত 9.24। ঠিক আছে, এখন এটা আসলে আমার কি এসপি আছে নাকি, এই দামটা তো এসপি। এটাতে যদি আমি সিপি যাইতে চাই, লাভ সে কিন্তু লাভ করছে, এসপি তে যাইতে চাই, এখন এই 9.24 এটা কি দাম বাড়বে না কমবে, আরো এই মানটা কি বাড়বে না কমবে? কথা কি আমি আবার বলবো? অবশ্যই কমবে। হ্যাঁ অবশ্যই কমবে, অবশ্যই কমবে। তাহলে আমার হাতে আছে হইতেছে কত 11/10। তাহলে এখানে কিভাবে লিখবো, যদি কমাইতে চাই করে লিখবো। আমরা কি শিখছিলাম যে ভগ্নাংশ দুই প্রকার নাকি, একটা প্রকৃত আর একটা অপ্রকৃত। তার মানে এখানে আমার কি প্রকৃত ভগ্নাংশ কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে 10/11, 10/11।
এটা গুণ করতে হবে। আর এখানে একটা দেখেন, এই 9.24 এটা কি ছিল? এসপি ছিল না? এই 10টা কি? সিপি। আর 11টা কত? এসপি। এই যে দেখেন এককটা কি চলে গেছে, এসপির একক চলে গেছে, এসপির একক চলে গেছে, এখন কি আছে? সিপির একক। এগুলা কিন্তু খালি কি নাম্বারই মিলে না, আপনার সাথে একক গুলাও সাথে মিলে যাবে, অ্যাকুরেট হয়ে যাবে যখন যেটা বের করবো। যদি একটু মানে খেয়াল করার চেষ্টা করেন, খেয়াল কর, এসপি এসপি চলে গেছে, কি আছে? সিপি আছে। ঠিক আছে, এখন 11 দ্বারা যদি আমি যেহেতু 9 এ যাইতেছে না, তাহলে কি 92 কে যদি 8 বার দেই 88, ঠিক আছে, 8.88, আর হচ্ছে 88 বাদ দিলে 44, 44 কে 4 বার, হ্যাঁ, যদি এটা 10 দ্বারা গুণ করি তাহলে কত? 8.4, 8.4 হইতেছে, তাই না? আমার এভারেজ প্রাইস কত তাহলে? এভারেজ সিপি কত? এভারেজ সিপি কত হইলো? 8.4, হ্যাঁ। তাহলে এখানে আমার কত হইতেছে যদি আমি বাদ দেই, তাহলে 1.4, আর এখানে কত? 0.6। যদি ফ্র্যাকশন আমি উঠাই দেই, প্রত্যেকটা নাম্বার কি 10 দ্বারা গুণ করে, তাহলে এখানে হইতেছে 7, আর এখানে হইতেছে কত? 3। আচ্ছা এখানে বলেন তো, এই 7 টাকার কয় কেজি আছিল? 7 টাকার সুগার কত? 27 কেজি ছিল না? 27 কেজি ছিল। আর 9 টাকার কত কেজি? এটা আবার কি বের করতে বলছে, যে এটা কত কেজি মিশাইছে এটা বের করতে বলছে, কোয়ান্টিটি। তাহলে এই 3 কে কি করব? 27 বানাবো। 27 যদি বানাইতে চাই তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 9 দ্বারা। তাহলে এই প্রত্যেকটা নাম্বারকে আমি কি 9 দ্বারা গুণ করি। 9 দ্বারা গুণ করলে 7 কে 63, 27। তার মানে এটা আমার কি অরিজিনাল কোয়ান্টিটি, যেটা ইয়া করছে, অ্যাডজাস্ট করে মিলাই নিছে, হ্যাঁ। যেহেতু এটা আপনার কি রিটেনে হবে না, এই জন্য আমরা কি এটা ওই এভারেজের রোল দাও করতে পারি। এভারেজ ইকুয়েশন, যেটা ওয়েট এন্ড এভারেজের একটা লাইন পরে যে বানাইছিলাম ওটার মাধ্যমে করতে পারি। ঠিক আছে, ওইটার মাধ্যমে আমরা মনে হয় বেটার হয়। ঠিক আছে, বা রুল অফ এলিগেশনের যে ইকুয়েশন ফর্ম আছে ওটাও করতে পারেন। আচ্ছা 9 টাকা কত কেজি এটা আমরা জানি না, কোয়ান্টিটি কত এটা জানি না, এটা ধরলাম আমরা কত? 9x, হ্যাঁ 9x, 9x ই করলাম। আর 7 টাকা কত কেজি? এটা হইতেছে 27 কেজি, 27 কেজি, 27 কেজি। আর এভারেজ দাম কত? 8.4। টোটাল কোয়ান্টিটি কত? একটা হচ্ছে x কেজি, একটা কত? 27 কেজি। এটা যদি সলভ করেন তাহলে কি হয়ে যাবে? x ইকুয়াল টু কত আসবে? 63। ঠিক আছে, আচ্ছা এটা ইয়া রুল অফ এলিগেশন ইয়া ফর্মে পারবেন, ইকুয়েশন ফর্মে পারবেন এটা 16 নাম্বারটা? ষোলো নাম্বারটা কি রুল অফ এলিগেশনে পারবেন? হ্যালো, ভাইয়া ওই রুল অফ এলিগেশনে আমার একটু প্রবলেম হয়, ওই অন্যগুলো আমি পারি। এই যে এই 7:3 যেটা হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা 7টা কার মান মিন করে? সেভেনটা এটা হলো প্রথম প্রকার কোয়ান্টিটি নির্দেশ করে। প্রথম প্রকার কোয়ান্টিটি কত ছিল? 9 ছিল না? 9। হ্যাঁ হ্যাঁ, এটার কোয়ান্টিটি নির্দেশ করতেছে। আর দ্বিতীয়টা কি? এটার কোয়ান্টিটি নির্দেশ করতেছে। 7-এর। হ্যাঁ 7 এর নির্দেশ করতেছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এটা কি যে মেথড 1 লেখছে, এটা তো পারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এক্স ধরে আমার ওগুলো ইজি লাগে আরো। ঠিক আছে। হ্যাঁ এই যে লাগে। তাহলে আর মেথড 2 তে যদি আমরা দেখি, এই যে রুল অফ এলিগেশনের ওঠাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওটা পারবো। প্রথম হ্যাঁ প্রথম প্রকার তাহলে কি লিখবেন? প্রথম প্রকার কোয়ান্টিটি কত? x। দ্বিতীয় প্রকার কোয়ান্টিটি কত? 27, যেহেতু কোয়ান্টিটি রেশিও নিতেছি। ঠিক আছে, তাহলে প্রথম প্রকার কোয়ান্টিটি যখন নিব, প্রথম প্রকার, তাহলে কি এখানে কি 9 থাকবে? প্রথম প্রকার কোয়ান্টিটির রেট কত? 9 টাকা। তাহলে এভারেজ 9। কত? 9। এটা থাকবে না, তাহলে 9 থাকবে না। তাহলে আমার হাতে কি আছে? 8.4 আর কত আছে? 7 আছে। তাহলে এই দুটার মধ্যে বড় কোনটা? 8.4 মাইনাস 7 এভাবে লিখবো। আর পরেরটা কি লিখবো? 9 মাইনাস 8.4। ঠিক আছে, দেখেন প্রথম প্রকার কোয়ান্টিটিতে এখানে উপরে কোথাও প্রথম প্রকার কোয়ান্টিটির কোন বা প্রথম প্রকার যে ইনফরমেশন দেওয়া আছে এখানে কোথাও উপরে লিখি নাই।
ঠিক আছে, এটা এইভাবে একটু ভাইবা নিতে হবে, এটা কিন্তু এমনি কিন্তু জটিল, মানে আপনি খুঁজে পাবেন না যে কোনটার সাথে কোনটা বিয়োগ করবেন, একটু ঝামেলা আছে। ঠিক আছে, আর এই ঝামেলা এড়ানোর জন্য এটা রুল অফ এলিগেশনে সবসময় এখানে আমি কি এই জায়গায় কি রাখছি, প্রথমটা বড় লিখছি, পরেরটা কি লিখছি ছোট। আপনি সবসময় প্রথমটা ছোট রাখবেন, দ্বিতীয়টা বড় রাখবেন, তাহলে এটা খুব ইজিলি হবে। ঠিক আছে, এইভাবে একভাবে ট্রাই করবেন। আপনি যে যখন অভ্যস্ত হয়ে যাবেন আপনি যে কোনো ভাবে আপনি এটা মুভ করতে পারবেন। ঠিক আছে, আর যদি স্টার্টিং ভরতে হয় তাহলে একটু বেসিক টেসিক মাইনা আপনি করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা 17 নাম্বারটা কি বলছে? Padma purchases 30 kg of rice at the rate of Taka 17.50 per kg and another 30 kg rice at the certain rate. He mixed the two and sold the entire quantity at the rate of Taka 18.6 per kg and made 20% overall profit. At what price per kg did he purchase at lot of 30 kg rice? আচ্ছা কি বলছে, প্রথম প্রকার কোয়ান্টিটি হচ্ছে 30 কেজি, প্রথম প্রকার কোয়ান্টিটি হচ্ছে 30 কেজি, দ্বিতীয় প্রকার কোয়ান্টিটি কত 30 কেজি। 30 কেজি চাল কি কিনছে আপনার 17.50 পয়সা করে কিনছে। আর দ্বিতীয় প্রকার কত কিনছে এটা জানি না, এটা আমার বের করতে বলছে। দ্বিতীয় প্রকার চাল কত টাকা করে বিক্রি করেছে, রেটটা কত ছিল, মানে ক্রয় মূল্য সিপিটা কত ছিল এটা আবার জানি না, সেটা কি এক্স ধরছে বা এক্স ধরে নিলাম। হ্যাঁ, আর হচ্ছে সে বিক্রি করছে কত, এসপি ছিল কত, এসপি হলো 20% লাভে, 20% লাভে সে কত টাকা করে বিক্রি করছে 18 টাকা 60 পয়সা করে সে বিক্রি করছে। তাহলে এভারেজ সিপি আমার কত 18.6। সিপি যদি আনতে চাই 18.6, এটা আরেক ভাবে আমি একটু চিন্তা করার চেষ্টা করি। আচ্ছা 18.6 এটা সিপির কত পার্সেন্ট বলেন তো? 100% সিপি প্লাস কি প্রফিট, প্রফিট কত পার্সেন্ট হয়েছে 20% সিপি, মিলা কি হয়েছে 120% সিপি নাকি? এটা কি বুঝে 100% সিপির সাথে কত লাভ হয়েছে 20% সিপি, এই দুইটা যোগ করে কি হয়েছে 120% সিপি। 120% সিপি মানে কত, 120% সিপি মানে কত এসপি নাকি? এটা আমরা কি বুঝি? জি, বুঝতে পারছি। তাহলে এটা আরেক ভাবে আমরা করি। আমার টোটাল কত উপাদান কত আছে 120 আর আছে 100। ঠিক আছে, আমার তাহলে কি করতে হবে, সিপিতে যাইতে হলে মানটা আরো ছোট হবে, মানটা ছোট হবে, তাহলে উপরে হইতেছে 100 আর নিচে হইতেছে 120, বা আমরা আগে যেভাবে সলভ করলাম ওইভাবে করতে পারেন। ঠিক আছে, আমি বিভিন্ন মেথড আর কি দেখাচ্ছি বা বিভিন্ন ভাবে যেন আপনি চিন্তা করতে পারেন। ঠিক আছে, তাহলে 0 0 যদি কাটেন এখানে কত 5 6, 6 দ্বারা যদি এখানে কি ভাগ করেন এখানে কত হইতেছে 3.1, 3.1 দ্বারা গুণ করলে এখানে 15.5 মানে কত সিপি। এটা হলো এভারেজ, এভারেজ সিপি কত 15.5, এভারেজ দামটা আমার কত হইতেছে 15.5। এটা ওই অনেক মেথডে হবে। ঠিক আছে, যদি আমরা ওই ইকুয়েশন মেথডে করতে চাই, ইকুয়েশন মেথডে যদি করতে চাই তাহলে কি লিখবো, প্রথম প্রকার চাল কত কিনছে 17 টাকা করে কিনছে, কত কেজি 17 টাকা করে রেট, কত কেজি কিনছে 30 কেজি নাকি 30 কেজি কিনছে। জি ভাই। হ্যাঁ, দ্বিতীয় প্রকার চাল কত 30 কেজি কিনছে এবং রেটটা কত সেটা আমরা জানি না, রেট হলে ধরলাম আমরা এক্স, আর এটা কি এভারেজ নেবে, এভারেজ কত হয়েছে 15.5 আর কোয়ান্টিটি কত 30 প্লাস 30। ঠিক আছে, এখন সব জায়গা এখানে কত 30 30 যোগ করলে কত হবে 60 হবে। এখন প্রত্যেক জায়গা থেকে যদি আমি 30 কাটি তাহলে কত হবে, এখানে আমি কি 2 পাবো নাকি, এপাশে কি 2 পাবো, তাহলে এখানে আমার হইতেছে 17.5 আর এখানে হইতেছে এক্স, আর 2 দ্বারা যদি আমি 15.5 কে গুণ করি কত হবে
তাহলে এক্স এর মান কত? যদি 31 থেকে 17.5 বিয়োগ করে তাহলে কত হইতেছে আমার? 13.5। হ্যাঁ 13.5 হইতেছে। ঠিক আছে, তাহলে ওই দ্বিতীয় প্রকার চাল কত করে কিনছি? রেটটা কত? 13.5 টাকা। হ্যাঁ 13.5। আচ্ছা, এখানে আমার কোয়ান্টিটি কি সেম না? জি ভাই। কোয়ান্টিটি যদি সেম হয় তাহলে আমরা কি নরমাল এভারেজের সূত্র ব্যবহার করতে পারি না? এটা তো আমরা আগে দেখছি নাকি? নরমাল এভারেজ কি? এভারেজ সাম মানে টোটাল, সাম বা টোটাল। টোটাল কত? একটা হলো 17.5, আরেকটা কত এক্স টাকা, X। এটা জানি না। এটা কত 2 দ্বারা ভাগ করলে হবে না? যেহেতু যখন কি কোয়ান্টিটি সেম না, হুম। তখন কি 2 দ্বারা ভাগ করলে হয় না? এটা তো আমরা দেখছি। এখানে উভয় প্রকার কোয়ান্টিটি সেম হইলো দিকে এখানে আমি কি এই সূত্রটা আবার অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ কত ছিল আমার? 15.5, হ্যাঁ, আর এখানে 17.5 এক্স। যদি 2 দ্বারা এখানে গুণ করেন তাহলে কত হইতেছে? 31 হইতেছে, আর এখানে কত? 17.5 প্লাস এক্স। সেই একইভাবে এক্স ইজ ইকুয়াল টু কত? 13.5। ঠিক আছে, এটা আরো দুই একটা মেথডে রুল অফ এলিগেশন করবেন। হ্যাঁ, রুল অফ এলিগেশন হবে এটা। আচ্ছা, এটা কি রুল অফ এলিগেশন এক্স কিন্তু উপরে, এটা কি পারবেন? এটা রুল অফ এলিগেশনে করতে পারবেন 17 নম্বরটা? কি কথা নাই কেন? পারবেন? করা যাবে মনে হয় ব্যাপার। হ্যাঁ, এটা চেষ্টা করবেন, এটা চেষ্টা করবেন। আর যেগুলো আমি করতে বলি সেগুলো অবশ্যই করবেন। ম্যাথ যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি মানে মনে থাকবে না, আপনি পারবেন না। আপনি মানে যত ভালোই হন, ম্যাথ যদি প্র্যাকটিস আমিও না করি আমিও ভুলে যাবো। এই জন্য প্র্যাকটিস থাকবেন। আমি যে হোমওয়ার্ক গুলো দেই এগুলো একটু কাইন্ডলি করার চেষ্টা করবেন, আমি অনুরোধ করে বলছি। ঠিক আছে, যেহেতু আমার একটা রেসপন্সিবিলিটি আছে আপনাদের উপর। ঠিক আছে, আমার কথাটা একটু শুনেন, মাইনেন। হ্যাঁ, এটা আপনার ওই 17 নাম্বারটা রুল অফ এলিগেশনে করে জমা দেবেন হোমওয়ার্ক হিসেবে। হ্যাঁ, আচ্ছা 18 নাম্বারটা দেখি। 3 কন্টেনার্স এ বি এন্ড সি, এটা একটা অন্য ধাপের একটা ম্যাথ চলে আসছে। হ্যাঁ, এখানে 3 containers A, B, and C contain mixture of milk and water in the ratio 1:5, 3:5, and 5:7, respectively. If the capacities of the containers are in the ratio 5:4:5, then find the ratio of the milk to the water if the mixture of all the 3 containers are mixed together. আচ্ছা, কি বলছে? 3টা কন্টেনার আছে। হ্যাঁ, 3টা এরকম কন্টেনার আছে। 3টা কন্টেনার আছে এবং কন্টেনার সবগুলা কি আছে? মিল্ক আর ওয়াটার আছে। সবগুলাতে কি আছে? মিল্ক আছে আর আছে ওয়াটার আছে সবগুলাতে। এখন প্রথমটার যে কন্টেনার আছে সেটা মিল্ক আর ওয়াটার রেশিও কত? 1:5। প্রথমে মিল্ক লিখতেছে, পরে লিখতেছে ওয়াটার। আর দ্বিতীয়টা কত? 3:5। আর তৃতীয়টা হইতেছে 5:7। প্রত্যেক ইয়াতে এরকম আছে। হ্যাঁ, মানে কি সহজভাবে যদি আমরা বলি যে টোটাল যদি এখানে 6 লিটার থাকে, 5 লিটার ওয়াটার আর 1 লিটার আছে কি দুধ। এটা কেমন মিশেছে? হ্যাঁ, দুধ দিয়ে তো বেশি। আবার দ্বিতীয় প্রকারে কি আছে যে টোটাল যদি 8 লিটার হয় তার 3 লিটারে কি আছে? মিল্ক আছে আর 5 লিটার ওয়াটার আছে। অনুরূপ ভাবে 3 নাম্বারটাও আছে এবং এদের কোয়ান্টিটি রেশিও দেওয়া আছে। এখানে যদি কোয়ান্টিটি রেশিওটা কত দেওয়া আছে এই 3টা কন্টেনারে, সেটা দেওয়া আছে হইতেছে আপনার 5:4:5। 3টা রেশিও দেওয়া আছে। এখানে সহজভাবে যদি আমি বুঝতে চাই তাহলে কি প্রথম রেশিও যদি বলি, এটা আছে 5 লিটার কোয়ান্টিটিতে, প্রথমটা আছে 5 লিটার, পরেরটা আছে 4 লিটার, লাস্টেরটা আছে 3 নাম্বারটা আছে কি 5 লিটার। যদিও এই রেশিও কখনো কি এক্সাক্ট ভ্যালু কখনো প্রকাশ করে না, বা আমরা মনে করবো না যে কখনো এক্সাক্ট ভ্যালু আছে, কিন্তু বোঝার ক্ষেত্রে এটা মনে করে নিব যে প্রথম ইয়াতে 5 লিটার আছে, পরের কোয়ান্টিটি পরেরটাতে 4 লিটার, তারপরেরটায় 5 লিটার আছে। ঠিক আছে, তাহলে এগুলা যদি আমরা কি যদি মিক্সার 1 এ আপনার আর
মিল্ক ইস টু ওয়াটার যদি আমি লিখি রেশিওতে, সেটা কত? 1:5। মিক্সার 2 তে আছে মিল্ক ইস টু ওয়াটার আছে 3:5। হ্যাঁ, মিক্সার 3 তে কত আছে? 5:7। 5:7। এখন লাস্টে কি প্রশ্ন ছিল? লাস্টে যে এগুলা কি তিনটা একসাথে মিশাইছে। এখন সেখানে মিশানোর পরে বড় একটা ধরন কন্টেনারে আমি তিনটা ঢালছি। এখন সেখানে কি মিল্ক আর ওয়াটার রেশিও কত হবে সেটা হলো আমার কি রিকোয়ারমেন্ট। সেটা আমার রিকোয়ারমেন্ট। তাহলে যদি আমি এখন তিনটা যদি আমি মিশাইতে চাই, তাহলে এগুলা তো কখনো এক্সাক্ট ভ্যালু প্রকাশ করে না, জাস্ট এটা কি রেশিও, যে কোনটা কিভাবে আছে। ঠিক আছে, যদি মিশাইতে চাই তাহলে আমি এইগুলা কি 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 করে নেব? সমান করে নেব। এই তিনটা রেশিওকে আমি সমান করে নেব। তাহলে প্রথম ইয়াতে মিক্সারে আপনার টোটাল এর মান কত? উপাদানের টোটাল মান কত? 5 5 + 1, আমি টোটাল বলছি, তাহলে কত হইতেছে? 6 6। দ্বিতীয়টা কত? 8। তৃতীয়টা 12। যদি আমি এই তিনটা রেশিওতে সমান করতে চাই, তাহলে আমি এই তিনটা টোটালের কি নেব? এলসিএম নেব। এলসিএম কত হয়? এলসিএম বের করতে হলে লাস্টেরটা আমরা ধরবো নাকি? লাস্টের ধরে টানা হেঁচড়া করবো। তাহলে 12 কি 6 যায় 8 যায় না, তাহলে এটা কি ডাবল করে দিই, কত হয়? 24। 24 কে তো এখন যায় নাকি? জি ভাই। যায়, তাহলে 24। এখন এখানে প্রত্যেকটা ইয়েতে আমি 24 ইউনিট করে বানাবো। এখানে প্রত্যেকটা মিক্সারে আমি 24 ইউনিট করে বানাবো। এখানে টোটাল আছে 6, তো 6 এর সাথে কত গুণ করলে 24 হবে বলেন? 4 কত গুণ করলে ইয়ে হবে 24 হবে? 4 ভাই। 4 4 হ্যাঁ, হ্যাঁ 4। তাহলে এটা আমি 4 দ্বারা গুণ করলাম, টোটাল 24 ইউনিট হইলো। এটা হইতেছে 8, তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 3 3। আর 5:7 এটা কত? 2 2। ঠিক আছে, আমার তাহলে কি রেশিও অ্যাডজাস্ট আমার হয়ে গেছে বা ইকুয়াল হয়ে গেছে। এখন আমার কি এখানে কি কোয়ান্টিটি রেশিও দেওয়া ছিল না এখানে 5:4:4। এখন তো এটা কি রেশিও খালি সমান দিলেও হবে না, সেটা কি কোয়ান্টিটি অনুসারে নিতে হবে। ঠিক আছে, এখন আমি এখানে চাইলে একবারে কোয়ান্টিটি গুণ করে দিতে পারি, একবারে কোয়ান্টিটি গুণ করে দিতে পারি, বা এটা কি আরো বাড়াইয়া করতে পারি। ঠিক আছে, তাহলে আমি একবারে গুণ করে দেই। প্রথমটার কোয়ান্টিটি কত? 5। দ্বিতীয়টার কোয়ান্টিটি কত? 4। তৃতীয়টার কোয়ান্টিটি কত? 5। এখন আমি এটা দিয়ে পুরাটা গুণ করতে পারি, পুরাটা গুণ করে দিতে পারি। যদি আপনি চান এই যে বাড়তি ইয়াগুলা উপাদানগুলো আমি কি মাল্টিপ্লাই করলাম, এগুলা চাইলে আপনি সিম্পলিফাই করতে পারেন। ঠিক আছে, যে উপাদানগুলো আমি কি গুণ করছি এটা চাইলে সিম্পলিফাই করে নিতে পারেন। তাহলে কি মানটা ছোট হবে, আপনার হিসাবও কি সহজে করতে পারেন। আচ্ছা, এখানে কি সিম্পলিফাই করা যাবে, মানে কাটাকাটি করা যাবে? এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে কি আমি কাটাকাটি করে নিতে পারি নাকি? আমার প্রশ্নে যা যা রিকোয়ারমেন্ট ছিল আমি সবগুলো ফিল আপ করছি। যেহেতু আমার কি এখানে প্রথম কন্ডিশন ছিল ওটা কি রেশিওতে ছিল। রেশিওতে ছিল যেহেতু কি আমি রেশিওতে ডাইরেক্ট আমি নিতে পারবো না, ডাইরেক্ট নিতে পারবো না। এই জন্য আমাকে কি প্রথম স্টেপ কি এটা প্রত্যেকটা রেশিও কি সমান করে নিতে হবে। আমি কি সমান করে নিচ্ছি, 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা গুণ করে সমান করে নিচ্ছি। তারপরে কি বলছে যে কোয়ান্টিটি দেওয়া আছে, এই জন্য আমি কি কোয়ান্টিটি গুণ করে নিচ্ছি। প্রথম মিক্সারে যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে ওখান থেকে তো বেশি আসবে, এই পর্যন্ত এসে যাবে কোয়ান্টিটি যদি বেশি হয়। দ্বিতীয়টা যদি একটু কম হয় তাহলে কি সেটা এরকম হবে, তৃতীয়টা বেশি হলে সেটা কি এরকম হবে, কোয়ান্টিটি তো ওইভাবে আসবে, কোয়ান্টিটি যেভাবে আছে। ঠিক আছে, আচ্ছা এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন তাহলে আমি একটু সিম্পলিফাই করি। হ্যাঁ, এটা 2 দ্বারা যদি প্রত্যেকটা নাম্বার কাটি, আমার যা যা শর্ত দিয়েছে আমি সবগুলো আমি ফিল আপ করছি। হ্যাঁ, সবগুলো ফিল আপ করছি। এখন এটা উপরে 2 আর 10 দ্বারা গুণ করলে কত হইতেছে? 10 দ্বারা এই 5 দোকানে 10, বাইরে হইতেছে 10, 10 কে 1 কে গুণ করলে কত? 10:2 10। হ্যাঁ, আর দ্বিতীয়টা মিক্সারে কত হইতেছে? দ্বিতীয় মিক্সারে 6, 6 কে 3 দ্বারা গুণ করলে কত? 18 30 30। আর পরেরটা কত? 5, 5 দ্বারা গুণ করলে কত হইতেছে? 25 35 35।
এই যে ফাইনাল পাইলাম এই তিনটা ইয়ের, এখন এই তিনটা যোগ করে দিলে আমার যা হবে সেটা হলো আমার ফাইনাল মানে মিক্সিং এর রেশিও, ফাইনাল রেশিও। তাহলে এখানে মিল্ক আছে কত? 10। এখন আমি ইকুয়াল করে নিছি 10, এখানে কত? 18, এখানে 25। সবগুলো যোগ করলে কত হয়? টোটাল মিল্ক কত হয়? 53। 53। আর এখানে 50 আর 65 কত? 115 নাকি? হ্যাঁ, তাহলে এটাই হলো আমার ফাইনাল রিকোয়ারমেন্টের অ্যান্সার। ঠিক আছে, এটা বুঝতে পারছি? অ্যাডটা করলাম কেন? এই যে টোটাল চাইছে এই জন্য, সরি, আরেকবার বলতে হবে। মানে সব এই যে, ইয়েতে অ্যাড করে দিলাম ওইটা মানে শেষে এসে। হ্যাঁ হ্যাঁ, এটা আবার রিকোয়ারমেন্ট, মানে টোটাল রেশিও, ফাইনাল রেশিও কত হবে? তিনটা যদি একসাথে যে মিশাইলাম, এখানে যে আমি ঢাললাম, হ্যাঁ, হ্যাঁ, এখানে ঢালার পরে তাদের মিল্ক এবং ওয়াটার রেশিও কত হবে, এই জন্য সবগুলো আমি যোগ করে দিলাম। বড় পাত্রটাতে হচ্ছে ইয়েতে হ্যাঁ পানি হ্যাঁ, আর বড় পাত্রটাতে এখন কি আছে? মানে 53:115 রেশিওতে আছে মিল্ক আর ওয়াটার, হ্যাঁ, জি। এই রেশিওতে আছে। আচ্ছা, এটা যদি আমি আরেকটা মেথডে এটা হবে, হ্যাঁ, সেটা একটু ফ্র্যাকশনে করতে হয়, সেটা কি করব? আচ্ছা ভাই, রিটেন ফরম্যাটে কি এভাবেই করা যাবে? হ্যাঁ, 100%, 100%। এখানে রেশিওতে কোনো ইয়া নাই, ছাড় নাই। যেটা হবে না রিটেনে বা ইয়া থাকবে, আমি অবশ্যই বলবো, এটা আমার রেসপন্সিবিলিটি, হ্যাঁ। আর যেটা হবে সেটা আর আমি বলবো না। ঠিক আছে, আপনার মনে জিজ্ঞাসা থাকলে জানবেন, সমস্যা নাই। আচ্ছা, এটা মেথড 2, এটা ফ্র্যাকশনে করা যাবে, ফ্র্যাকশনে করব? ফ্র্যাকশনে ডাইরেক্ট হবে একদম, মিল্ক ইস টু ওয়াটার। এটা আমি একটু করি, হ্যাঁ। জি ভাই, দেখি একটু। যদি এটা মেথড 2 হইতেছে, দেখেন প্রথম রেশিওতে কত আছে? এটা প্রথম রেশিওতে আছে 1:5। তার মানে টোটাল কত? প্রথম ইয়েতে মিক্সারে টোটাল কত আছে? কোয়ান্টিটি কত? 6। আর মিল্ক আছে কত? আমি প্রথমে মিল্কেরটা নিতেছি, হ্যাঁ, প্রথমে মিল্কেরটা নিতেছি, হ্যাঁ, 1। আর সেটা কোয়ান্টিটিতে কত? কোয়ান্টিটিতে কত আছে এখানে? 5। তাহলে সেটাকে আমি কি মাল্টিপ্লাই বাই 5, আমি একবারে নিতেছি। এটা প্রথমটার থেকে আইলো, যখন আমি ফ্র্যাকশন নিব প্রথমটার থেকে এই 5, মানে 5 6 5/1/6 আর কি, এতটুকু আসছে, হ্যাঁ। প্রথম মিক্সার থেকে এতটুকু দুধ আসছে, ঠিক আছে। তারপরে এখন দ্বিতীয় মিক্সার থেকে কতটুকু দুধ আসছে আমরা সেটা বের করবো। টোটাল কত আছে? 8। আর সেখানে দুধ আছে কত? 3। আর কোয়ান্টিটি কত? 4। হ্যাঁ, আর তৃতীয়টাতে কত আছে? 12 নাকি? হ্যাঁ, 12 এ আপনার কত আছে? 5। আর সেটা কোয়ান্টিটি আছে 5। তাহলে এটা আমার টোটাল মিল্ক নেওয়া হয়ে গেছে। এখন আমি টোটাল ওয়াটার নেব। টোটাল ওয়াটার এখানে 6/5, তাহলে আর বাকি আছে কত? 6/5। জাস্ট এখান থেকে আপনি চিন্তা করবেন, 6 পার্টের 1 পার্ট নিছেন, আর কত আছে? 5 পার্ট। উপর আর দেখার দরকার নাই, ঠিক আছে। আর 5 তো পূরণ হবে। পরে কি আছে? 8 ভাগের 3 ভাগ নিছেন, এখন কত ভাগ আছে? 5 ভাগ। পরে কি আছে? 12 ভাগের 5 ভাগ নিছেন, আর কত আছে? বাকি আছে কত? বাদ বাকিটা তো আপনার কি ওয়াটার, হ্যাঁ। এখন এটা আপনি ফ্র্যাকশনটা উঠাই দিবেন। ফ্র্যাকশনটা উঠাই দিবেন কত দ্বারা গুণ করে? প্রত্যেকটারে এই যে 6, 8 আর 12 এর লসাগু কত? 24 হয়। এই 24 দ্বারা দুই পক্ষের গুণ করবেন, ঠিক আছে। আমি একটা দেখাই। এখন 24 দ্বারা যদি গুণ করেন, তাহলে এই 6 দ্বারা 24 কে ভাগ করলে কত হয়? এখানে ধরেন আমি 24 দ্বারা গুণ করছি, আর এখানে ধরেন 24 দ্বারা গুণ করছি, পরের লাইন, হ্যাঁ। তাহলে এই 6 দ্বারা 24 কে ভাগ করলে 24 টা সবার সাথে গুণ হবে, এটুকুর সাথে গুণ হবে, এতটুকুর সাথে গুণ হবে, এতটুকুর সাথে গুণ হবে, নাকি? তাহলে 6 দ্বারা 24 কে ভাগ করলে কত হইতেছে? 4। আর 4 কে 5 দ্বারা গুণ করলে কত হইতেছে? 20। প্রথমে আসলো 20, তারপরটা কত? 8 কে 24 কে 8 দ্বারা ভাগ করলে 3, 36। হ্যাঁ, 36। পরটাই কত আসতেছে? 50। হ্যাঁ, 12 2, হ্যাঁ, 50। ঠিক আছে, তাহলে পরেরটা ওইভাবে করবেন, ঠিক আছে। এটা হোমওয়ার্ক করলো। মেথড টুটা কি বুঝতে পারছেন? একবারে চলে আসছে। হ্যাঁ, একবারে চলে আসছে।
আচ্ছা 11টা বেজে গেছে, 19 নম্বরে একটু ইয়ার মানে বেসিক আলোচনা করা লাগবে। আজকে কি করবো না কালকে আগামী ক্লাসে? ভাই কাল আগামী ক্লাস। হ্যাঁ আচ্ছা, আগামী ক্লাস। এখন আপনাদের কাছে আমি একটু ইয়া নেই, আমি কি মানে ঠিকঠাক পড়াচ্ছি মানে, না আরো স্লো না আর স্পিডে পড়াবো বলেন? না ভাই ঠিক না আছে। এভাবে পড়াবো না? জি ভাই। হ্যাঁ, আর কেউ যদি কিছু বলতে চান মানে বলতে পারেন। ভাইয়া শুক্রবারে তো পরীক্ষা আছে, রিটেন কোনো পরামর্শ থাকলে দিবেন। পরামর্শ শুধু প্র্যাকটিস করবেন, হ্যাঁ প্র্যাকটিস করবেন। আর হলো যেটা প্র্যাকটিস মানে কোন ফ্যাকাল্টি নিতেছে ওইভাবে প্রিপারেশন দিবেন না, প্রিপারেশন দিবেন আপনি হলো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, সবগুলা চ্যাপ্টার করবেন, একটা ইম্পর্টেন্ট দিবেন আর একটা দিবেন না, এরকম না। ঠিক আছে, অতটুকুই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আসসালামু জি আলাইকুম। ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন।